আমি তোমাকে দেখতে না পারলে পাগল হয়ে যেতাম। আমি জানতাম না তুমি তুমি কথাগুলো শেষ করতে পারল না আবির। নেহা তার কাঁধে হাত রেখে শান্ত স্বরে বলল, শোনো, গুলি আমাকে স্পর্শই করেনি, আমার পাশে গিয়ে লেগেছে। আমি শুধু উপরে গিয়েছিলাম। সবাই ভেবেছিল গুলি লেগেছে, কিন্তু আল্লাহর রহমতে কিছু হয়নি। হ্যাঁ, সত্যিই কিছু হয়নি। নেহার কথায় আবির যেন একটু ভালো অনুভব করে। ঘরের ভেতরে উপস্থিত সবাই তখনও নিশ্চুপ দাঁড়িয়ে আছে। কেউ কেউ চোখ সরিয়ে নিয়েছে, কেউ বা হালকা কাশির ভান করছে। তাদের সামনে এই দুই তরুণ তরুণীর আবেগপ্রবণ মিলন যেন অদ্ভুত এক দৃশ্য হয়ে দাঁড়িয়েছে। নেহার বাবা কপাল কুঁচকে আবিরের দিকে তাকালো। তার চোখে উদ্বেগ, কিছুটা রাগও আছে, কিন্তু মেয়ের চোখে শান্তির ছাপ দেখে তিনি কিছু বলল না। একজন কর্মী এগিয়ে এসে বলল, ডাক্তাররা আসছে স্যার, প্রেস কনফারেন্স নিয়েও নির্দেশ এসেছে। ঘরে আবার আলোড়ন উঠল, কিন্তু আবির আর নেহা তখনও একে অপরের চোখে ডুবেছিল। আবিরের মাথায় তখনও ঘুরছে ভয়ের স্রোত। যদি গুলি সত্যি নেহাকে লাগতো, যদি আজকের দুপুরেই সব শেষ হয়ে যেত। নেহা তার চোখে চোখ রেখে বলল, আবির, এটাই রাজনীতির বাস্তবতা। ভয়, ষড়যন্ত্র, আক্রমণ সবই আছে। তুমি যদি আমার পাশে থাকতে চাও, তবে এসব সহ্য করতেই হবে। আবির কেঁপে উঠল। তার বুকের ভেতরের ভালোবাসা আর ভয় দুই গলাগলি করছে। সে জানে না ভবিষ্যৎ কি, শুধু জানে আজকের দুপুর তাকে বদলে দিয়েছে। ঘরের বাইরের ভিড় বাড়ছে, সাংবাদিকদের ক্যামেরার ফ্ল্যাশ ভেতরে এসে পড়ছে, রাজনৈতিক কর্মীরা স্লোগান দিচ্ছে, পুলিশের গাড়ির সাইরেন বাজছে। সবকিছুর মাঝেও আবির আর নেহা দাঁড়িয়ে আছে একে অপরকে আঁকড়ে ধরে। ঘরে ঢুকেই আবির যেন সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতক্ষণ সে নিজের ভেতরের ঝড়কে সামলানোর চেষ্টা করেছে, কিন্তু যখন চোখের সামনে নেহাকে দেখতে পায়, তখন আর সে কিছু ভেবে উঠতে পারল না। সে সরাসরি গিয়ে নেহাকে জড়িয়ে ধরে চুমু খায় ঠোঁটে। যেন সেই আলিঙ্গন ছাড়া তার শ্বাস প্রশ্বাস চলবে না, যেন সেই স্পর্শ ছাড়া সে নিশ্চিত হতে পারছিল না নেহা বেঁচে আছে, তার সামনে দাঁড়িয়ে আছে, সত্যি জীবিত আছে কিনা। ঘরে উপস্থিত মানুষগুলো মুহূর্তেই চুপ হয়ে গেছে। কে কি বলবে কেউ কিছু বুঝতে পারল না। নেহার বাবা, পরিবারের সব ঘনিষ্ঠ আত্মীয়, রাজনৈতিক সহকর্মী, সবার সামনে এমন এক দৃশ্য তৈরি হলো যা অস্বস্তিকর হলেও অদ্ভুতভাবে স্পর্শকাতর। প্রথমে নেহা নিজেও হতভম্ব হয়ে গিয়েছিল, তার শরীর জমে গিয়েছিল, চোখে বিস্ময় ফুটে ওঠে। কিন্তু কয়েক মুহূর্ত পর যখন আবিরের বুকের ভেতরের কম্পন, তার কণ্ঠহীন কষ্ট, তার কাঁপা নিঃশ্বাস নেহা অনুভব করলো, তখন সেও নীরবে তাকে জড়িয়ে ধরে অজান্তে তারপর বলে, আরে বাবা, আমার কিছু হয়নি, বিশ্বাস করো আবির। কিছু হয়নি, এই দেখো, আমি একদম ঠিক আছি। টেনশন করো না তো। আবিরের কাছে নিহার এই কথাগুলো ছিল শান্তির মতো, কিন্তু আবির তখনও কাঁপছিল। তার বুকের ভেতরে জমে থাকা ভয়ের ঢেউ তখনও থামেনি। কতক্ষণ তারা এভাবে দাঁড়িয়েছিল কেউ জানে না, সময় যেন অন্য ছন্দে বয়ে যাচ্ছে। আবির পরে মনে করলে ঠিক বলতে পারবে না কত মিনিট বা কত সেকেন্ড পরে সে নিজেকে নেহার কাছ থেকে আলাদা করে। যখন সে অবশেষে নেহার চোখে চোখ রাখে, তখন খেয়াল করলো ঘর একেবারে ফাঁকা হয়ে গেছে, সবাই নিঃশব্দে সরে গেছে, হয়তো ইচ্ছে করেই তারা বেরিয়ে গেছে এই দুই মানুষকে একা থাকার সুযোগ করে দিতে। আবির কিছুটা অপ্রস্তুত হয়ে গেল, আর নেহা তার দিকে তাকিয়ে হালকা মুচকি হেসে বলল, এমন বাচ্চাদের মতো আচরণ করে কেউ? সবার সামনে আমাকে এইভাবে জড়িয়ে ধরলে, আবার চুমুও দিলে। আমি লজ্জায় শেষ হয়ে যাচ্ছিলাম। সত্যি সরি। আসলে আমি তুমি কে? জানি না, নিজেকে ধরে রাখতে পারিনি। বারবার মনে হচ্ছিল যদি তোমার কিছু হয়ে যেত। আবিরের গলার স্বর থেমে গেছে, চোখে জমে থাকা আতঙ্ক কথাগুলো শেষ হতে দিল না। নেহা দীর্ঘক্ষণ আবিরের দিকে তাকিয়ে রইল, তারপর হঠাৎ এগিয়ে এসে তার ঠোঁটে এক গভীর চুমুর এঁকে দেয়। কিছুক্ষণের মধ্যেই নেহা আবিরকে টেনে নিল ভেতরের আরও এক কক্ষে। তারা একে অপরকে এমনভাবে ভালোবাসতে লাগলো যেন এই দুনিয়ার কাল বলতে কিছুই নেই। আবির নেহার গা থেকে একটা একটা করে কাপড় খুলে ফেলে। নেহা বাধা দেয় না, আবিরকেও আলগা করে আবিরের উপরে ঝাঁপিয়ে পড়ে। তারপর তারপর আর কিছু নেই, বাকিটা বিয়ে করেন। সন্ধ্যার কিছু পর নেহা নিজেকে গুছিয়ে নিল। বাইরে ভিড় জমেছে, সাংবাদিকরা অপেক্ষা করছে। নেহা আসে বাহিরে, সে সবাইকে জানালো, সব ঠিক আছে, আমার শরীরে কোনো আঘাত লাগেনি। হামলা হয়েছিল, কিন্তু স্নাইপারের গুলি লক্ষ্য ভ্রষ্ট হয়েছে। কে এই হামলার পেছনে আছে আমি খুঁজে বের করব। আমি মোটেই ভীত নই, বরং এখন থেকে আমার কাজ আরো বেশি উদ্যম আর সততার সঙ্গে চালিয়ে যাব।
ক্যামেরার ফ্ল্যাশে তার মুখ ফুটে উঠল। চারপাশে সবাই মুগ্ধ হয়ে তাকিয়ে আছে নেহার দিকে। আবির দূর থেকে তাকিয়ে দেখছিল আর ভাবছিল এই মেয়েটিই তার নেহা, যে কিনা মৃত্যুর মুখোমুখি হয়েও ভয় পায় না। সেদিন রাতে আবির আর ফিরে যেতে পারল না, সে নেহার বাসাতেই থেকে গেল। তার এক মুহূর্তের জন্য চোখের আড়াল করতে ইচ্ছে করছিল না নেহাকে। কি ভাবছেন, রাতে আবার গক গক হবে? আপনারা বেশি ভাববেন না বলছি। রাত নামলো, শহরের কোলাহল ধীরে ধীরে স্তমিত হয়। ঘরের ভেতরে আলো নিভে এলো। নেহার ঘরের বারান্দায় তারা দুজন বসে। আকাশে অসংখ্য তারা জ্বলছে, দুজনের হাতে কফির মগ, চোখে হাজারো প্রশ্ন, বুকের ভেতরে গোপন আগুন বইছে। নেহা ধীরে ধীরে বলল, এই যে প্রফেসর সাহেব, আপনি যে কাজটা করলেন এতগুলো মানুষের সামনে, সেটা কি ঠিক হয়েছে? আমার বাবা ছিল, তার বন্ধুরাও ছিল, তারা কি ভাবলো বলুন তো? পিএমও ছিল কিন্তু। যা খুশি ভাবুক, আমার বউ বলে কথা। মিস্টার, এখনো বউ হয়নি তোমার। হওনি, হবে, খুব শিগগিরই হবে। আমি তো তোমাকে নিজের বউই মনে করি, আর তুমি যদি সেটা না ভাবতে তাহলে রুমের ভিতরে ওই কাজ। আবির কথা শেষ করতে পারল না। নেহা তৎক্ষণাৎ বলল, আই বেয়াদব, চুপ। বারে, তুমি করতে পারো আর আমি বলতে পারি না? এবার কিন্তু ভালো হবে না, একদম চুপ। ওই সময়ে তোমার মাথা যেমন ঠিক ছিল না, আমারও ছিল না। ঠান্ডা মাথায় এইসব কখনো ঘটতো না, বুঝলে? আবির কিছু বলল না, শুধু চুপচাপ তাকিয়ে রইল নেহার দিকে। নেহা কয়েক মুহূর্ত চুপ করে রইল, তারপর আস্তে করে বলল, জানো, তোমার ওই চেহারা দেখে আমারও আসলে আমিও আবেগ নিয়ন্ত্রণ করতে পারিনি। জীবনে এত মানুষ আমাকে চেয়েছে, অনেকেই চেষ্টা করেছে, কিন্তু তোমার মতো করে কেউ কখনো আমাকে চায়নি। কেউ আমার ভেতরের মানুষটাকে এত তীব্রভাবে অনুভব করতে পারেনি। আমি যেদিন তোমাকে তুলে নিয়ে এসেছিলাম, সেদিন মোটেও ভুল করিনি। নেহার কণ্ঠে যেন লুকানো স্বীকারোক্তি দেখা যায়। আবির ধীরে ধীরে আরো কাছে এগিয়ে এলো, আরেকবার চুমু খেলো নেহাকে। নেহা এবার বাধা দিল না, চোখ বুজে নীরবে আত্মসমর্পণ করলো। আবিরের মনে হলো আজকের এই রাত, এই আকাশ, এই ভালোবাসা সবই তাদের জন্য নতুন করে শুরু হওয়ার ইঙ্গিত বহন করছে। কিন্তু এই ভালোবাসার আড়ালে যেন অদৃশ্য ভয় ঘাপটি মেরে বসে আছে। স্নাইপারের সেই গুলি যদি লক্ষ্যভ্রষ্ট না হতো, যদি নেহা আজ বেঁচে না থাকতো, আবিরের বুকের ভেতরে সেই প্রশ্নগুলো তখনও ঘুরপাক খাচ্ছে। নেহা তার হাত ধরল শক্ত করে। চিন্তা করো না, আমি থামবো না। তুমি পাশে আছো তো? সব সময়। তারা দুজনেই জানে তাদের ভবিষ্যৎ ভয়ঙ্কর। নেহার বেলাতে রাজনীতির খেলায় বিশ্বাসঘাতকতা, ষড়যন্ত্র, রক্তপাত সবকিছুই আছে। আর আবিরের বেলাতেও আরও ভয়ঙ্কর কিছু। নেহা ভাবে আবিরের বিষয়ে সে সব কিছু জানে, কিন্তু আবিরের বিষয়ে নেহা আসলেই কিছু জানে না। তবে সেসব তো নেহার জন্য ভয়ঙ্কর না। কিন্তু এই মুহূর্তে তারা কেবল নিজেদের ভালোবাসায় ডুবে থাকতে চায়, যেন কেউ বিরক্ত করবে না। রাত কেটে গেল ধীরে ধীরে। ভোরের আলো যখন জানালায় পড়ে, তখনও তারা বারান্দায় বসেছিল। মানে সারাটা রাত ওরা বারান্দায় বসে কাটিয়েছে। আকাশে সূর্যের প্রথম আলোয় নেহার মুখ উজ্জ্বল হয়ে উঠল। আবির তাকিয়ে ভাবে এই মেয়েটি তার আগুনের পরশমণি। সে নেহার দিকে তাকিয়ে বলল, তুমি আমার জীবন, যাই হোক না কেন আমি তোমার পাশে থাকবো। নেহা আবিরের কথা শুনে জেগে যায়। সে মৃদু হেসে বলল, আমি জানি। একদিন পর রাতের অন্ধকার শহর, টানা বৃষ্টি পড়ছে। রাস্তার ল্যাম্পপোস্টগুলো বৃষ্টির ফোঁটার ঝিলিকেই বারবার আলো কাঁপাচ্ছে। নেহার বাসার সামনে দাঁড়িয়ে আছে আবির। ভিজে শার্টটায় বৃষ্টির পানি জমে গেছে, কিন্তু তার চোখে এখন একরাশ দৃঢ়তা, যেন আজ রাতেই তার জীবনের সিদ্ধান্ত লিখে ফেলতে হবে। নেহা তার রুমে শুয়ে আছে। হঠাৎ ওর মোবাইলটা কাঁপলো। একবার তাকিয়ে দেখে আবির কল দিয়েছে। নেহা রিসিভ করে। আমি তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে। আবির কথাটা বলেই কল কেটে দেয়। তখনই নেহা বিছানা থেকে উঠে জানালার কাছে সরিয়ে বাহিরে তাকালো। আবির বাড়ির সামনে দাঁড়িয়ে। জানালা খুলতেই নেহার মুখ দেখা গেল। কিছুক্ষণ নেহা তাকিয়ে রইল আবিরের দিকে। বৃষ্টির ভেতর দাঁড়িয়ে থাকা আবিরের ভেজা মুখটা যেন কেমন অচেনা হয়ে গেল তার কাছে। সিকিউরিটি আবিরকে ভেতরে আসতে বলেছিল, কিন্তু আবির যায়নি। নেহা আবিরের দিকে তাকিয়ে মুচকি হাসে। তারপর এক মুহূর্ত দেরি না করে সিঁড়ি ভেঙে নেমে এলো নিচে। সিকিউরিটিরা দূরে দাঁড়ালো। আবির আর নেহা দুজন দাঁড়ালো ভিজে রাস্তায়। চারপাশে কেবল বৃষ্টির শব্দ, যেন পৃথিবীতে আর কোনো শব্দ নেই, শুধু তারা দুজন। আবির হেসে বলল, তুমি জানো নেহা, এই বৃষ্টির ভেতর দাঁড়িয়ে তোমাকে প্রথমবার দেখলে মনে হয় আমার জীবনের সব ভুল, সব ক্লান্তি, সব শূন্যতা ভিজে গিয়ে সব ক্লান্তি মুছে যাচ্ছে। তুমি এই বৃষ্টিতে মাঝরাতে এখানে কেন এলে? যদি কিছু হতো আর ভিজে জ্বর আসবে তো, অসুস্থ হয়ে পড়বে। অসুস্থ হওয়ার ভয়টা যদি তোমার ভালোবাসা দিয়ে সারাতে পারি, তাহলে সে অসুখই
আমার সবচেয়ে বড় আশীর্বাদ হবে। নেহা তার কথায় কিছু বলতে পারল না, শুধু লাজুক চোখে তাকিয়ে রইল আবিরের দিকে। হঠাৎ আবির হাত বাড়িয়ে দিল নেহার দিকে, তারপর বলল, চলো পানিতে লাফালাফি করি। বৃষ্টির ভেতর ছোটবেলার মতো কোনো নিয়ম নেই, কোনো ভয় নেই, শুধু মজা হবে। তারপর শুধু আমি আর তুমি থাকবো খুবই কাছে। ওরা হাসতে হাসতে বৃষ্টির ভেতর লাফালাফি শুরু করে দেয়। দুজনেই হয়ে হাসে, সেই হাসির শব্দ যেন আকাশের বজ্রপাতকেও ঢেকে দিচ্ছে। সেই মুহূর্তে আবির মনে মনে ঠিক করে ফেলে এই মেয়েকে সে ছাড়বে না। জীবনযুদ্ধে যত ত্যাগিত হোক, নেহাকেই তার জীবনের শেষ ঠিকানা করতেই হবে। পরের সপ্তাহ আবির ভাবে এবার সময় এসেছে নেহাকে সব বলার, মানে তাকে ভালোবাসি বলতে চায় আবির সরাসরি, সবার সামনে, কোনো লুকোচুরি ছাড়া। তার পছন্দের রেস্টুরেন্টে ডিনারের জন্য নেহাকে আমন্ত্রণ জানায় আবির। জায়গাটা ওদের দুজনের জন্য বিশেষ জায়গা, আগেও দুবার এসেছিল এখানে, তবে প্রতিবার নেহা মুখ ঢেকে রেখেছিল ওড়না মাস্ক দিয়ে। এবার আবির চায় নেহার মুখটা যেন খোলা থাকে, সে চায় সবাই দেখুক এই মেয়েই তার জীবন সঙ্গী হতে যাচ্ছে। ঠিক সেই সময় নেহা ঢুকলো রেস্টুরেন্টের ভেতরে। কালো রঙের একটি শাড়ি পরেছে সে, চোখে হালকা কাজল দেয়া, ঠোঁটে সাদামাটা রঙের লিপস্টিক, কিন্তু তবুও তার সৌন্দর্য যেন চারপাশের আলোকে ম্লান করে দিচ্ছে। আবির তাকিয়ে রইল নেহার দিকে। কিছু মানুষ নেহাকে দেখা মাত্রই চিনে ফেলেছে, কয়েকজন কাছে এসে ছবি তুলল, কেউ কেউ অটোগ্রাফও চাইল নেহার থেকে। আবির একটু অস্বস্তি বোধ করলেও কিছু বলল না। নেহার হাসি মাখা মুখ দেখে সে সব মেনে নিচ্ছে। ডিনার শেষের দিকে হঠাৎ আবির ম্যানেজারকে ইশারা করে, সঙ্গে সঙ্গে রেস্টুরেন্টের আলো খানিকটা ম্লান হয়ে গেল। চারদিকে নরম আলো ছড়িয়ে পড়ে, মৃদুস্বরে বাজতে শুরু করলো নেহার সবচেয়ে প্রিয় গান। নেহা অবাক হয়ে তাকালো চারপাশে। নেহা প্রশ্ন করল, কি হচ্ছে আবির? এত আয়োজন কেন? আবির কোনো উত্তর দিল না। ধীরে ধীরে চেয়ার থেকে উঠে দাঁড়ালো, টেবিলের কাছে এসে নেহার সামনেই গিয়ে হাঁটু গেড়ে বসে আবির পকেট থেকে বের করলো একটি ছোট্ট ভেলভেট বক্স। বক্সটা খোলার সঙ্গে সঙ্গেই আংটির ঝিলিক আলো কেটে চারপাশে ছড়িয়ে পড়ে, সাথে নেহার চোখও চমকে ওঠে। পুরো রেস্টুরেন্টে তখন নিস্তব্ধতা বহন করে, সব চোখ এখন কেবল নেহা আর আবিরের দিকে। সেই সাথে ক্যামেরাও যেন তাদের দিকে বন্দুকের মতো তাক করে আছে। রোমান্টিক গানও থেমে গেছে। আবির একদৃষ্টিতে নেহার দিকে তাকিয়ে বলল, নেহা, আমি কখনো কবি হতে পারিনি, কিন্তু তোমাকে দেখে আমার ভেতরে প্রতিদিন কবিতা জন্ম নেয়। আমি কোনো দিন রাজনীতিবিদ হতে চাই না, কিন্তু তুমি আমার জীবনের সব আইন তৈরি করে দিয়েছ। আমি কোনো দিন মন্ত্রী হতে চাই না, কিন্তু আজ আমি তোমার কাছে শুধু একটা অনুরোধ নিয়ে এসেছি। মাই ডিয়ার হোম মিনিস্টার, তুমি কি আমার ঘরের হোম মিনিস্টারের দায়িত্ব নেবে? নেহার চোখ ভিজে ওঠে, মুহূর্তটা যেন স্থির হয়ে গেছে। চারপাশের মানুষ নিঃশ্বাস আটকে আছে, শুধু অপেক্ষা করছে নেহার উত্তরের জন্য। নেহা ধীরে ধীরে বলল, আবির, তুমি জানো আমি সব সময় ভেবেছি ভালোবাসা মানেই হয়তো কেবল একটা কল্পনা, কিন্তু তুমি আমার প্রতিটা কল্পনাকে বাস্তবে রূপ দিয়েছো। তুমি আমার জীবনের সবচেয়ে নিরাপদ জায়গা, আর আমি জানি তোমার হাতটাই আমার একমাত্র ঠিকানা। হ্যাঁ আবির, আমি প্রস্তুত তোমার জীবনের হোম মিনিস্টার হতে। সেই মুহূর্তে করতালিতে ভরে গেল পুরো রেস্টুরেন্ট। সবাই দাঁড়িয়ে হাততালি দিতে লাগলো। নেহার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। আবির আংটিটা নেহার হাতে পরিয়ে দেয়। দুজন একে অপরকে জড়িয়ে ধরে, যেন পৃথিবীতে আর কিছুই নেই, আছে শুধু তাদের ভালোবাসা। এমন সময় হঠাৎ কোথা থেকে ভেসে এলো ঢং ঢং করে ঘড়ির তীব্র আওয়াজ। আবির ভ্রু কুঁচকে তাকালো চারপাশে, তারপর এক মুহূর্তে কাঁচ ভাঙার শব্দ ছড়িয়ে পড়ল চারপাশে। তারপর হুট করেই একটা গুলির শব্দ শোনা যায়। আবির বুকের ভেতরে হঠাৎ আগুনের মতো ব্যথা ছড়িয়ে গেল। ওর সাদা শার্ট লাল হয়ে গেল রক্তে। আংটিটা তখনও হাতে আঁকড়ে ধরে আছে আবির, কিন্তু পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে যেন ওর। নিচে পড়ে যাওয়ার আগে সে শুনতে পেল নেহার চিৎকার। চারপাশে মানুষ আতঙ্কিত হয়ে ছুটে বেড়াচ্ছে। আবিরের দৃষ্টি ঝাপসা হয়ে আসতে শুরু করেছে। শেষ মুহূর্তে শুধু একটা প্রশ্ন ভেসে উঠল তার মনে, নেহা কি হ্যাঁ বলেছিল? তারপর চোখ বন্ধ হয়ে গেল আবিরের। সে ধপ করে পড়ল ফ্লোরের ওপর। নেহা আবিরকে আঁকড়ে ধরে চিৎকার করে নেহা তার সিকিউরিটিতে ডাক দেয়। সে সময় নাফিজও দৌড়ে আসে, নেহার পাশে এসে আবিরকে ডাকে, স্যার স্যার উঠুন স্যার, কিছু হবে না আপনার, আমি সব ঠিক করে ফেলবো। স্যার আমাকে মাফ করে দিন, আমার গাফলতির জন্য আজকে আপনার গুলি লেগেছে।
নেহা বুঝতে পারে না এই অচেনা ছেলেটি কি বলছে, কিন্তু যা বলছে তা আবিরের পক্ষেই। তাই নেহা চুপ হয়ে গেল। নেহার সিকিউরিটিরা এসে আবিরকে তুলল। নাবিজও সেখানেই ছিল। সবাই একসাথে আবিরকে নিয়ে বের হয় সেখান থেকে। নেহার মাথা যেন কাজ করছে না, ভাবনাতে একটাই কথা, তার জন্যই হয়তো আবিরকে আজ মরতে হচ্ছে। আবির হঠাৎ করে নিজেকে আবিষ্কার করলো এমন এক জায়গায় যেখানে তার জীবনে আগে কোনোদিন আসা হয়নি। জায়গাটাকে একেবারেই চিনতে পারছিল না। চারপাশে কেমন যেন ধোয়া ধোয়া পরিবেশ, চোখ যত দূরেই যাক না কেন সবকিছুই ঝাপসা দেখাচ্ছে, যেন পৃথিবী মুছে গিয়ে শুধু অস্পষ্টতার এক প্রলেপ ছড়িয়ে আছে। সে ভাবতে চেষ্টা করে এখানে কিভাবে এলো সে, কিন্তু কোনো উত্তর নেই। সে কি ঘুমোচ্ছে, না স্বপ্ন দেখছে, নাকি মৃত্যু আর জীবনের মাঝামাঝি কোথাও এসে আটকে গেছে? এই প্রশ্নের উত্তর তার নিজের কাছেই অজানা। চারপাশে তাকিয়ে আবির আরও বিস্মিত হলো। কোথাও কোনো শব্দ নেই, নেই মানুষের কোলাহল, নেই প্রকৃতির আওয়াজও, শুধু হালকা বাতাসের ঝিরিঝিরি শব্দ, যা আবার মনে হয় কেবল তার কানে বাজছে। সে একটা কাঠের ব্রেঞ্চের বসে আছে। ব্রেঞ্চটা কত পুরনো তাও বোঝা যায় না। সময় কতক্ষণ ধরে কেটে গেছে আবির ঠিক মনে করতে পারল না। হয়তো কিছু মিনিট, আবার হয়তো ঘন্টার পর ঘন্টা। কিন্তু কেন বসে আছে সে, এই প্রশ্নেরও কোনো উত্তর নেই। মনে হচ্ছিল সে জন্ম থেকেই যেন এখানে বসে আছে। হঠাৎ তার দৃষ্টি গেল দূরের দিকে। কুয়াশার ভেতর থেকে কারো অবয়ব ধীরে ধীরে এগিয়ে আসে ওর দিকে। আবির চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল সেদিকে। অবয়বটা কাছে আসার সঙ্গে সঙ্গে স্পষ্ট হলো সে একজন মেয়ে। পরনে জিন্স আর সাধারণ একটা টি শার্ট পরা তার। আবিরের বুক হঠাৎ কেঁপে উঠল। কে এই মেয়ে? তার মনে হলো সে উঠে দাঁড়ায়, এগিয়ে যায়। কিন্তু আবার মনে হলো দাঁড়ানোর দরকার নেই, যেহেতু মেয়েটি এই দিকেই আসে সে বরং অপেক্ষা করবে। কিছুক্ষণ পর মেয়েটি এসে দাঁড়ালো তার ঠিক সামনে। আবির স্তব্ধ হয়ে গেল। এ যে কোনো অপরিচিত নয়, এ তো তার অতীতের মানুষ, তার জীবনের প্রথম প্রেমিকা ইরা। আবির বিস্ময়ে ইরার দিকে তাকিয়ে রইল। কত বছর হয়ে গেল শেষ দেখা হওয়ার পর। ইন্টারমিডিয়েট শেষ হওয়ার পর আর কখনো তাদের দেখা হয়নি। তারপর জীবনের ভিড়ে হারিয়ে গিয়েছিল দুজন। আবির কেবল শুনেছিল ইরা নাকি অন্য শহরে চলে গেছে পড়াশোনার জন্য। তারপর একসময় বিয়েও হয়ে গেছে, কিন্তু আজ এই অচেনা স্থানে, এই নিস্তব্ধতায় ইরা কেন, কিভাবে? ইরা মৃদু হাসি নিয়ে তার পাশে এসে বসলো ব্রেঞ্চে, যেন কোনোদিনই তাদের দূরত্ব তৈরি হয়নি। নরম গলায় সে বলল, এখনো কি আমার উপর রাগ করে আছো আবির? আবির কিছুটা চমকে উঠল। প্রশ্নটা খুব পরিচিত, কিন্তু এত অচেনা পরিবেশে শুনে অদ্ভুত লাগছিল। এই জায়গায় এসে এসব প্রশ্ন? জানি জায়গাটা আমার প্রশ্নের জন্য বেমানান, তবুও মনে হলো জিজ্ঞেস করি। আমার কেন জানি মনে হলো জিজ্ঞেস করি। আমার কেন জানি মনে হয় তুমি কোনোদিন আমাকে ক্ষমা করবে না, আমি যা করেছি তোমার সঙ্গে। আবিরের ভেতরে জমে থাকা ক্ষতগুলো যেন হঠাৎই নড়ে উঠল। সত্যি তো, এতদিনেও সে ইরাকে ক্ষমা করতে পারেনি। সেই কষ্ট, সেই বিশ্বাসঘাতকতা তাকে তাড়া করেছে সারা জীবন। হ্যাঁ, হয়তো কোনো দিনই পারবো না। আমার ভেতরে তোমাকে নিয়ে একটা ঘৃণা বোধ সবসময় ছিল, এখনো আছে। হয়তো। এই ঘৃণার জন্যই তুমি কোনোদিন পুরোপুরি সুখী হতে পারোনি। যতদিন আমাকে ঘৃণা করবে ততদিন তোমার শান্তি নেই। তাই নাকি? তা তুমি শান্তি পাবে, বিশেষ করে আমার সঙ্গে যেভাবে আচরণ করেছিলে? না, আমিও শান্তি পাইনি, হয়তো কোনোদিন পাবোও না। আমার এই কৃতকর্ম এর শাস্তি আমাকে পেতেই হবে। কিন্তু তুমি তো অন্যায় করনি আবির, তবে তুমি কেন কষ্ট পাবে? তুমি চাইলে এখনই মুক্তি পেতে পারো। তাহলে এখন তুমি আমার শান্তির জন্য ভাবছো? ইরা আবিরের প্রশ্নের কোনো উত্তর দিল না। ধীরে ধীরে উঠে দাঁড়ালো। কুয়াশার মধ্যে মিলিয়ে যাওয়ার মতো পায়ে পায়ে দূরে হাঁটতে লাগলো ইরা। আবির কয়েকবার ডাক দিল তাকে, ইরা দাঁড়াও, শোনো। কিন্তু আবিরের মনে হলো সে আর কিছুই শুনছে না। একবারও পিছনে তাকালো না। একসময় দৃষ্টির আড়ালে হারিয়ে গেল। আবির আবার একা হয়ে গেল সেই জায়গাতে। এই নিস্তব্ধতা হঠাৎ যেন আরও ভারী লাগতে শুরু করে। কিছুক্ষণ আগেও ইরার সঙ্গে কথোপকথন তাকে ব্যস্ত রেখেছিল। এখন সেই সঙ্গ হারিয়ে আবার সে নিঃসঙ্গ। তবুও মনে মনে একটা সত্য বারবার বাঁচতে থাকলো ওর। তুমি চাইলে মুক্তি পেতে পারো। আবির দীর্ঘশ্বাস ফেলল। ইরা ছিল তার স্কুল জীবনের গার্লফ্রেন্ড। তার জন্য আবির হেড টিচারের কাছে অনেক মারও খেয়েছিল। সেই ইরাকে ঘৃণা করতে করতে সে নিজের জীবনটাই তিক্ত করে ফেলেছে। ভালোবাসা যখন ছিল তখনও কষ্ট পেয়েছে, ভালোবাসা ভেঙে যাওয়ার পরও কষ্ট পেয়েছে, ঘৃণার মধ্যে থেকেও কষ্ট পেতে হচ্ছে।
তাহলে পার্থক্যটা কোথায়? তার মনে হলো ঘৃণার মধ্যে আসলে কোনো মুক্তি নেই, এটা কেবল বন্দিত্বের মতো। আর সেই কারাগারের চাবি তার নিজের হাতেই, অথচ সে নিজেকে মুক্ত করেনি। নিঃশব্দ পরিবেশে আবিরের মনে হঠাৎ ভেসে উঠল অতীতের দৃশ্যগুলো। তখন তারা স্কুলে পড়ে, ক্লাস 10-এ। একদিন কাকতালীয়ভাবে তাদের একসঙ্গে লাইব্রেরিতে বসতে হয়েছিল। ইরা তার দিকে তাকিয়ে একরকম মিষ্টি হাসি দিয়েছিল। সেই হাসিটাই যেন নতুন এক পৃথিবী খুলে দিয়েছিল আবিরের সামনে। এরপর ধীরে ধীরে বন্ধুত্ব, তারপর অজান্তেই প্রেম। কতটা নির্ভেজাল ছিল সেই ভালোবাসা! ঘন্টার পর ঘন্টা কথা, ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখা, ছোট ছোট চিঠি বিনিময়, সব ছিল বিশেষ গুরুত্বের বিষয়। আবির মনে করেছিল এই তার পৃথিবীর সবচেয়ে সত্যিকারের সম্পর্ক। কিন্তু হঠাৎই সব কিছু ভেঙে গেল। ইন্টার শেষ হতেই ইরা তাকে কোনো ব্যাখ্যা না দিয়েই দূরে সরে যায়। আবির শুনেছিল সে অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়েছে। সেই খবর আবিরকে যেন ছিন্ন ভিন্ন করে দেয়। সেই থেকে শুরু হলো তার ভেতরের ঘৃণা। মনে হয়েছিল ভালোবাসা আসলে বিশ্বাসঘাতকতার আরেক নাম। কিন্তু আজ এই অদ্ভুত স্থানে ইরার মুখোমুখি হয়ে আবির উপলব্ধি করল ঘৃণা তাকে কোনো শান্তি দেয়নি, বরং প্রতিদিন নতুন করে আঘাত করেছে। সে নিজেকে প্রশ্ন করল, যদি আমি ইরাকে ক্ষমা করি তাহলে কি আমি মুক্ত হব? এরপর হঠাৎ আবির দেখতে পায় ক্রিস্টোফার দাঁড়িয়ে কিছুটা দূরে। গায়ে ওর কালো কোট, শরীরে বয়সের ছাপ স্পষ্ট, চেহারা ফ্যাকাশে হয়ে গিয়েছে। আবিরের সামনে এগিয়ে আসে ক্রিস্টোফার। আবিরের পাশে বসলো, হাতে সিগারেট, তার মাথায় বড় একটি টুপি পরা। আবিরের দিকে তাকিয়ে বিদ ঘুটিয়ে একটা হাসি দিয়ে বলে, তুমি যদি আমাকে এদের থেকে বাঁচাও, তোমাকে আমি 10 কোটি টাকা দেব। যেভাবেই হোক আমাকে এখান থেকে বের করো। হয়তো গড চেয়েছে আমি বাঁচি, তাই তোমাকে পাঠিয়েছি। আবির, তোমাকে আমি নিজের ছেলের মতো ভালোবেসেছি, কিন্তু তুমি আমার পাশে শেষ মুহূর্তে আসলে না। আমাদের কিন্তু আর দেখা হবে না। তবে চিন্তা করো না, তোমার জন্য এমন পাসপোর্ট ভিসার সব ব্যবস্থা রেখে দিয়েছি, তুমি চাইলে পৃথিবীর সবখানে যেতে পারবে, যে কোনো সময়। আমার সব কিছু এখন থেকে তোমার। নো মার্সি, এখন থেকে তোমার। তোমাকে এবার লিডারশিপ দিয়ে মুক্ত হলাম, তুমিও মুক্ত এবার। এরপর হঠাৎ ক্রিস্টোফার চলে যায়। আবির যেন কিছু বলতে গিয়েও পারে না, কেবল তার মাথার ভেতরে মুক্তি, ক্ষমা এসবই ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ তার মনে হলো ক্ষমা করা মানে ভুলে যাওয়া নয়, ক্ষমা করা মানে অতীতের ক্ষতকে মেনে নেওয়া। ইরা তাকে আঘাত করেছিল, সেটি মুছে যাবে না, কিন্তু সেই আঘাতকে আঁকড়ে ধরে বেঁচে থাকাও তো অর্থহীন। ক্রিস্টোফার তার উপর দায়িত্ব দিয়ে গেছে। ধীরে ধীরে আবিরের ভেতরে আলো জ্বলে উঠল। তার বুকের ভেতর থেকে যেন ভার কমে যেতে লাগলো। সে চোখ বন্ধ করে মনে মনে বলল, মাফ করে দিলাম তোমাকে ইরা। এতদিনের জমে থাকা সমস্ত ঘৃণা, সমস্ত অভিমান আজ থেকে মুছে গেল। আমি তোমাকে ক্ষমা করলাম। আমি মুক্ত। মুহূর্তের মধ্যেই চারপাশের কুয়াশা যেন হালকা হতে শুরু করে। বাতাসে এক ধরনের প্রশান্তি বইতে থাকে। আবির বুঝলো ইরা হয়তো চিরদিনের জন্যই তার অতীত থেকে থেকে যাবে, কিন্তু সেই অতীতের অন্ধকার আর তাকে বন্দি করে রাখতে পারবে না। ক্ষমা করা মানেই ভুলে যাওয়া নয়, বরং ক্ষমা করা মানেই মুক্তি। সেই মুক্তি আজ আবির পেল। ব্রেঞ্চে বসে সে দীর্ঘশ্বাস ফেলল। তার চোখ থেকে অজান্তেই জল গড়িয়ে পড়ে, কিন্তু সেটা কষ্টের নয়, বরং মুক্তির আনন্দের অশ্রু। সে অনুভব করে বহু বছর পর আছে সত্যিই হালকা, সত্যিই শান্ত পাচ্ছে। আবির ভেবেছিল যাত্রাটা হয়তো এখানেই শেষ, কিন্তু তখনই হঠাৎ কুয়াশার ভেতর থেকে আবার দেখা গেল এক অচেনা অবয়ব। মেয়ে ধীরে ধীরে এগিয়ে আসে, মুখে মিষ্টি হাসি। আবির তাকে অবাক হলো, এ নেহা। তার হৃদয় কেঁপে উঠল। নেহা এখানে কেন? নেহা আবিরের সামনে এসে দাঁড়ালো। নেহার চোখে এক শান্তির ছাপ, ঠোঁটে পরিচিত হাসি। কি জনাব, এখনো বসে আছেন? আবির কিছু না বলে মাথা নাড়ল। তার গলায় যেন শব্দ আটকে গেছে। নেহা আবার বলল, আসুন, অনেক সময় হয়েছে, এখন বাসায় ফেরার সময়। আবির চমকে উঠল। এমন সময় নাফিজও আসে সেখানে। নাফিজ এখানে কেন? সে তো ওর সবচেয়ে কাছের লোক। স্যার আসুন, সময় হয়ে গেছে, যেতে হবে। আবির যেন চমকায় নেহার প্রশ্নের জবাবে। বাসায়? হুম। নেহা হাত বাড়িয়ে দিল আবিরের দিকে। আবির অবাক হয়ে সেই হাতের দিকে তাকালো। তার চোখ গিয়ে আটকালো নেহার আঙুলে। নেহার অনামিকা আঙুলে একটা আংটি। আবিরের কাছে আংটিটি এতটাই পরিচিত লাগলো যে আবিরের বুক কেঁপে উঠল। কোথায় যেন দেখেছে এটা, কবে? তার মনের ভেতর ঝড় উঠল, কিন্তু স্মৃতি ঠিক ধরা দিল না। আংটিটা যেন কোনো অদ্ভুত সংকেত, যেন তার ভেতরের পৃথিবীটা কেঁপে উঠছে। আবিরের মনে হলো পুরো পরিবেশটা কাঁপছে, ভেঙে পড়ছে। চারপাশে কুয়াশা দুলছে, মাটি সরে যাচ্ছে,
বাতাসের শব্দ গর্জন হয়ে উঠছে। নেহা দাঁড়িয়ে আছে আবিরের পাশে। হাসপাতালে সে আর নাফিস নিয়ে এসেছিল। নাফিস আর নেহা সরেনি আবিরের পাশ থেকে। গুলি বের করা হয়েছে আবিরের পিঠ থেকে। আবিরের মা বাবাও এসেছে। সবাই আবিরের জ্ঞান ফেরা নতুবা শেষ খবর শোনার অপেক্ষা করছে আবিরের জন্য। আবির হঠাৎ চোখ মেলে জেগে ওঠে। প্রথম কয়েক সেকেন্ড সে বুঝতেই পারল না কোথায় আছে। ছাদের দিকে তাকিয়ে রইল বিস্ময়ে। এ ছাদ তো তার ঘরের নয়। তার ঘরের সিলিং হালকা হলদে রঙের, একটু দাগও আছে। এখানে সবকিছু একদমই সাদা। তাহলে কোথায় সে? মুহূর্ত পরেই মনে পড়ল সে তো নেহার সঙ্গে রেস্তোরাঁয় ছিল। দীর্ঘদিনের দ্বিধা কাটিয়ে সেদিনই প্রপোজ করেছিল তাকে। কতক্ষণ অপেক্ষা করেছিল নেহা হ্যাঁ বলবে বলে। ঠিক তখনই হঠাৎ বুকের ভেতর তীব্র এক ব্যথা অনুভব করেছিল আবির। চোখ নামিয়ে দেখেছিল তার বুক রক্তে ভেসে যাচ্ছে। গুলি লেগেছে। শুনেছিল একটা আওয়াজ কাঁচ ভাঙার মতো। তারপর তীব্র যন্ত্রণা, চোখ অন্ধকার হয়ে যাওয়া। হ্যাঁ, স্নাইপার রাইফেলের গুলি ছিল সেটা, আর ওটা আবিরের গায়ে লেগেছে। নেহাকে প্রপোজ করে যখনই বসা থেকে উঠে দাঁড়ায় তখনই গুলিটা এসে লাগে আবিরের পিঠে। আবিরের জ্ঞান ফিরেছে। এখন সে বুঝলো আবির হাসপাতালে, চিকিৎসকরা তাকে উদ্ধার করেছে। আর এতক্ষণ সে যে অচেনা স্থানে ঘুরছিল সেটা আসলে তার মনের ভেতরের যাত্রা। মৃত্যু আর জীবনের মাঝামাঝি এক অভিজ্ঞতা। সেখানে সে দেখেছে যাদের কাছ থেকে কষ্ট পেয়েছিল আর একে একে সবাইকে ক্ষমা করেছে। আর শেষে নেহা আর নাফিস এসেছে। দূরের পেছনে ওর মা বাবাও ছিল। আবির বুঝতে পারে ওদেরকে সে ভালোবাসে আর ওরাও ভালোবাসে। আবিরের চোখে জল চলে আসলো। নেহার হাতের আংটিটা, এটা কি কোনো প্রতীক? ও কি সত্যি তার পাশে থাকবে? হয়তো ওই তাকে টেনে এনেছে জীবনের দিকে। আবির নিঃশ্বাস নিল ধীরে। পিঠের ব্যথা এখনও আছে, কিন্তু কে গুলি করলো, কেন করলো? এসব প্রশ্নের উত্তর তাকে খুঁজে বের করতে হবে। আবির চোখ মেলে তাকালো ছাদের দিকে। কয়েক সেকেন্ড ধরে সে বুঝতেই পারছিল না সে কোথায় আছে। তার দেহে এই ভারী ব্যথা কেন? যখন সামান্য নড়ার চেষ্টা করলো বুকের ভেতর যেন ব্যথা অনুভব হয়। ব্যথার তীব্রতায় মুখ দিয়ে চাপা একটা শব্দ বেরিয়ে এলো। আহ! সেই আওয়াজের পরপরই সামনে ভেসে উঠল এক অপরিচিত মুখ। নেহা। মেয়েটার চোখ লাল হয়ে আছে, যেন দীর্ঘ 4 দিন ধরে ঠিকমতো ঘুমোয়নি। আবির টানা 4 দিন কোমাতে ছিল। চোখের কোণে পানি ঝিলমিল করছে নেহার। আবির ভাবতেই পারে না নেহা এতটা ভেঙে পড়তে পারে তার জন্য। আবির কষ্টে ধীর গলাতে বলল, নেহা তুমি? শব্দগুলো উচ্চারণ করতে তার বুকটা কেঁপে উঠল। ব্যথা ছড়িয়ে পড়ল সারা শরীরে। নেহা প্রথমে কিছুক্ষণ স্থির হয়ে তার দিকে তাকিয়ে রইল। তারপর আচমকা হাসি ফুটল ওর ঠোঁটে, কিন্তু চোখ বেয়ে গড়িয়ে পড়ল অশ্রু। নেহা ধীরে তার অনামিকা আঙুলটা সামনে ধরে সেখানে চকচক করছে আবিরের দেয়া আংটি। তুমি যদি না জাগতে আবির, তবে আমি কি নিয়ে বেঁচে থাকতাম? যদি কিছু হয়ে যেত তোমার, আমি বিয়ের আগে মোটেই বিধবা হতে চাই না, হতে দেবও না। শব্দের শেষে নেহার জোর দেখে আবির অবাক হলো। বুকের যন্ত্রণা সাময়িক ভুলে গিয়ে আবিরের মুখে এক ফোঁটা হাসি ফুটল। ভালো লাগছে যে আমি বেঁচে আছি আর তুমি আমার পাশে। আমি জানি আবির, গুলিটা আমার জন্য ছিল, কিন্তু তোমার গায়ে এসে লাগছে। আবিরও সেটা জানে। গুলিটা তার জন্য নয়, নিশানা ছিল নেহা। কারণ নেহার কাজকর্ম, নেহার অবস্থান এসব তাকে বহু ক্ষমতাবান মানুষের চোখে কাটার মতো করে তুলেছিল। অনেকেই নেহাকে চায় না। সাদমান মরার পরেও খেলাটা যেন শেষই হচ্ছে না। তবে ভাগ্যের নির্মম খেলায় আবির মাঝপথে পড়ে গিয়েছিল আর এখন হাসপাতালের বিছানায় শুয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। নেহা আবার কিছু বলার আগেই দরজার কাছ থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো। আবির তাকালো সেদিকে। ফারিনা মানে আবিরের মা, সঙ্গে বাবা আলফাজও ঢুকেছে। সবার পেছনে নাফিজও ঢুকছে। ফারিনা ছুটে এসে ছেলেকে দেখে হাউমাউ করে কেঁদে উঠল। আবিরকে বুকে জড়িয়ে ধরতে চাইল, কিন্তু যন্ত্রণা বাড়বে ভেবে নার্স তাকে থামায়। কাঁদতে কাঁদতে ফারিনা বলতে লাগলো, সব ওই মেয়ের জন্য হয়েছে। ওই মেয়ে না থাকলে এসব হতো? আমার ছেলেকে এমন অবস্থায় দেখতে হতো? শিক্ষকতা করছিলি, সেটা কি ভালো ছিল না? কেন এসবে জড়ালি বাবা? ফারিনার চোখ রাগে জ্বলছিল। নেহার দিকে সরাসরি তাকিয়ে আবার বলে, ওই মেয়েটার জন্যই আমার ছেলে আজ মরতে বসেছে। আবির তাকালো নেহার দিকে। মেয়েটা নিশ্চুপ দাঁড়িয়ে আছে, মুখটা গম্ভীর হয়ে গেছে। ওর চোখে লজ্জা নেই, কিন্তু কষ্ট আছে। কোনো প্রতিবাদ করছে না, চুপ করে সব শুনছে। ফারিনা বারবার বলে যাচ্ছে, আবির, তোর সাথে ওর সম্পর্ক থাকলে এভাবে বিপদে হবে। আর কখনো যেন এই মেয়ে তোর ধারে কাছে না ঘেঁষে। থামো না মা, এভাবে বলার দরকার ছিল মা?
আমি যা বলছি ঠিকই বলছি। রাজনীতিবিদদের আমি কখনো সহ্য করতে পারি না। তুই বল, ওই মেয়ে যদি তোর জীবনে না আসতো তাহলে এসব হতো? আবির সহ সবাই চুপ করে রইল। এক অর্থে ওর মায়ের কথা সত্যি, নেহার কারণে অনেক ঝুঁকি এসেছে তার জীবনে, কিন্তু তবুও সে জানে নেহাকে সে ছেড়ে দিতে পারবে না। আর তাছাড়া নেহা ছাড়াও আবিরের সত্য জানলে হয়তো ফারিনা বেগম স্ট্রোক করতে পারে। আবির বলে, যা হবার হবে, আমি নেহাকে ছাড়বো না। তুমি এখন এসব কথা বলা বন্ধ করো তো, এভাবে বলবা না। শোন, যা বলছি ঠিকই বলছি। কেন এমন করছো? আমি কিচ্ছু জানি না। এই মেয়ের সাথে আমি তোর মেলামেশা করতে দিব না। দেখো, এসব বলে লাভ নেই মা, যা হবার হবে। এটা নিয়ে আমি ভাবতে চাই না। আমি নেহাকে ছাড়বো না। হ্যাঁ, এখন তার ছাড়বা কেন? তুমি নায়ক হয়েছো, মরবা, তবু নায়িকাকে ছাড়বা না। থামো মা, আমি ভালোবাসি নেহাকে, ছাড়বো কিভাবে বলো? হ্যাঁ, এখন ছাড়বি কেন? মরবি তবু ওই মেয়েকে ছাড়বি না? আমরা কি? বুক খালি হলে তো আমাদের হবে, অন্য কারো তো নয়। কিন্তু আমার কথা ভাবে কে? এ বলে কান্না ভেজা চোখে তিনি ঘর থেকে বেরিয়ে গেল। আবির নিঃশব্দে তাকিয়ে রইল মায়ের দিকে, তারপর দৃষ্টি সরিয়ে আলফাজের দিকে করে। আলফাজ হালকা হাসে, তারপর চুপচাপ এসে বিছানার পাশে বসে বলল, তোর মায়ের মাথা একটু গরম হয়ে আছে, সময় লাগবে শান্ত হতে। নেহা, মা তুমি কিছু মনে করো না, কিন্তু আবির, আমি তোকে একটা কথা বলি, নেহাকে আমার ভালোই লেগেছে। শুরুতে ভেবেছিলাম হয়তো মেয়েটা টাইম পাস করছে, কিন্তু গত 4 দিনে বুঝেছি ও সত্যি তোকে ভালোবাসে। 1 মিনিটও চোখের আড়াল করেনি, ঠিকমতো খাইও নি কিছু। আবির চুপ করে শুনছিল। বাবার কথায় বুকটা হালকা হলো ওর। নেহা এবার লজ্জা পাচ্ছে। আলফাজ আবার বলে, এর মধ্যে অনেকেই তোকে দেখে গেছে, এমন মানুষ এসেছে কল্পনাও করিনি। প্রধানমন্ত্রী অফিস থেকে ফোন এসেছে আমার কাছে, বুঝতে পারছিস ব্যাপারটা? তাছাড়া কিছু অচেনা মানুষও এসেছিল, ওরা বিদেশি, তোকে স্যার স্যার করছিল, বলছিল স্যারকে গুলি করেছে জানেন কিছু। এমন কথায় কি বলবো বল? তবে ওরা কেমন যেন দেখতে মনে হচ্ছিল, জোর করে সাধারণ সাজার চেষ্টা করেছে। যাই হোক, একটা নতুন ছেলে, কি যেন নাম, ও নাফিজ, এই যে এই ছেলেটা, সে সবাইকে সামলেছে। নাফিজ নাকি তোর স্টুডেন্ট ছিল, টিউশনি করাতি তাকে। সেখান থেকে নাফিজ তোর খুব ভালোবাসে, শ্রদ্ধা করে। ওই যে দেখ, সেও ছিল সবটা সময়। আবির হাসি দিল, সবার দিকে তাকালো, আবার নাফিজের দিকে তাকাতেই নাফিজ বলল। এই প্রথম আবির অনুভব করলো তার অসুস্থতার খবর রাজনীতির ভেতরে ঝড় তুলেছে। তবে নাফিজের মুখটা কেমন যেন অন্যরকম হয়ে আছে। অপরদিকে নেহা তখনও দাঁড়িয়েছিল চুপচাপ। ফারিনার কথাগুলো তাকে আঘাত করেছে, কিন্তু সে কিছু বলল না, কেবল আবিরের দিকে তাকিয়ে হালকা হাসল, তারপর ধীরে ধীরে বলল, আবির, আমি আজ আসি। চলে যাবে? আচ্ছা, সাবধানে যাবে, ঠিক মতো খাবে, ঘুমাবা। হুম। নেহা বাইরে চলে গেল। আবিরের বুক হঠাৎ ফাঁকা হয়ে যায়। মনে হলো নেহা যতক্ষণ ছিল তার ব্যথার অর্ধেক যেন হারিয়ে গিয়েছিল, আর এখন আবার কষ্ট ফিরে আসছে। আলফাজ সাহেবও চলে যায়। আবির এবার উঠে বসলো, ব্যথা নিয়ে নাফিজের দিকে তাকায়। রুম এখন ফাঁকা, কেবল নাফিজ দাঁড়িয়ে। নাফিস, সিগারেট দে। কি? না স্যার, এটা নিষেধ আছে। স্মোকিংয়ের রিপোর্ট বহু কষ্টে সরিয়েছি, না হলে নেহা ম্যাম জানতে পারতো। অ্যাটাকটা কে করেছে খোঁজ নিয়েছিস? আসলে স্যার, খোঁজ নেইনি, কারণ নাফিস, ভালো করে জানিস আমি কি করতে পারি। আন্ডারওয়ার্ল্ড আমি শেষ করে দেব। ক্রিস্টোফারকে কল দে। স্যার, আসলে খোঁজ নিতে পারতাম, কিন্তু ক্রিস্টোফার স্যার আজ সকালে মারা গিয়েছে। আমরা তার ফিউরালে ছিলাম, সবাই আপনাকে খুঁজছে। আপনার গুলি লেগেছে কাছের মানুষরাই জানে, বাকি গ্যাংরা জানে না। কি? ক্রিস্টোফার মারা গেছে? আবির ওর ব্যথা নিয়েও উঠে দাঁড়ালো। ক্রিস্টোফারের মুখটা ভেসে উঠল আবিরের চোখের সামনে। 6 ফুট 3 ইঞ্চির লোকটা সবসময় লম্বা কালো কোট পরত। শার্টের উপরে বয়সের সত্ত্বেও লোকটা সবসময় ক্লিন শেপে থাকত। ডান দিকের ঠোঁটে সবসময় চরুট ধরা থাকত।
আবির আর ক্রিস্টোফার যেদিন 4-5 জন সেনাকে মেরেছিল, তখনও ক্রিস্টোফার হাসতে হাসতে আবিরকে বলেছিল, Respect is not given, it is taken by force. If you betray me, your grave is already dug. I don't believe in mercy, I believe in revenge. In this world, you are either the predator or the prey. My silence is more dangerous than my violence. Remember one thing, kingdoms are built on blood, not only on promises. Can you go with me, young boy? আবির সেদিন অন্য কিছু ভাবে না, লোকটার চোখের দিকে তাকিয়ে হেসে বলেছিল, ইয়েস। ক্রিস্টোফার মাফিয়া শুরু থেকে ছিল না। তার 14 বছরের মেয়ে ক্রিস্টিবে 11 জন মিলে গ্যাং রেপ করে। তার স্ত্রী গলা কেটে ফেলে একটা গ্যাং। ক্রিস্টোফারকে প্রায় মেরে ফেলেছিল। সে সময় পুলিশ আসে, ক্রিস্টোফার বেঁচে যায়। তবে ক্রিস্টোফার বাঁচলেও তার ভেতরে জন্ম দেয় একটা রক্তপিপাসু সাইকো খাদক, যে কিনা আজকে নো মার্সি গ্যাং তৈরি করেছে। আবিরকে ভালোবাসার পেছনে কারণ ছিল, আবির সবসময় পজিটিভ ওয়েতে সব কিছু ধ্বংস করত, বাচ্চা মেয়েদের হেল্প করত। ক্রিস্টোফার সিরিয়াল কিরাল ছিল, তাদেরকেই বেশি মারত যারা ধর্ষক ছিল, আর তারপর মারত যারা ওদের বিচার করত না। আবিরও ঠিক সেটাই করতে আগ্রহী ছিল। ক্রিস্টোফার নিজের অস্তিত্ব এক বাঙালি ছেলের ভেতরে খুঁজে পেয়েছিল বলেই নিজের ছেলের মতো দেখেছে তাকে। ক্রিস্টোফার আবিরকে তার ছেলের মতো ভালোবাসত। আবিরের সব পাগলামি ক্রিস্টোফার একা সামলেছে। আবিরের জন্য যদিও তার ক্ষমতা আরও বেড়েছিল, কিন্তু আবিরকে কখনো নিয়মের বেড়াজালে বেঁধে রাখেনি, বরং আবিরকে তার মতো করেই থাকতে দিয়েছে। সেই ক্রিস্টোফার মারা গেছে। নো মার্সি গ্যাংয়ের শেষ গডফাদার ছিল ক্রিস্টোফার, নাফিস বলে। স্যার, ক্রিস্টোফার মরার পর অনেক ঝামেলা হয়েছে। কে হবে নো মার্সি গ্যাং এর গডফাদার সেটা নিয়ে, কিন্তু সেসব ব্যবস্থা ক্রিস্টোফার বহু আগে করে গিয়েছে। তিনি সব লিখিত দিয়ে গেছে, তবে ওনার যা যা ছিল সব আপনার নামে দিয়ে গেছে, যা প্রায় 1000 কোটি টাকার সম্পত্তি হবে। আর আন্ডারওয়ার্ল্ডের গডফাদার এখন আপনি। এই হলো সব অরিজিনাল পেপারস। আবির চুপচাপ মাথাটা নিচু করে বিছানায় বসল। বুকের ব্যথা বেড়ে গেছে, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে ওর। ক্রিস্টোফার সবসময় মুখে হাসি রেখে কথা বলতো। সে মানুষটা আর নেই। তার শেষ সময়ে আবিরও তার পাশে ছিল না। এতক্ষণ যেন সে হুঁশেই ছিল না। নাফিসকে ইশারা করে চলে যেতে। নাফিস চলে যায়। হাসপাতালের সাদা কক্ষের ভেতর সেই দিনটা যেন দীর্ঘ হয়ে যেতে শুরু করে। ক্রিস্টোফারের জন্য আবিরের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে শুরু করেছে অনবরত। ক্রিস্টোফারের মিত্র, একদিকে ফারিনার ভয় আর ঘৃণা, অন্যদিকে আবিরের প্রতি নেহার নীরব ভালোবাসা। আবির এখন জানে এই ঝামেলা এখানেই থামবে না। আগামী দিনগুলোতে তার পরিবার, রাজনীতি, ক্ষমতাধর শত্রু সব মিলিয়ে তাকে একটা বড় লড়াইয়ে ঠেলে দেবে। আর সাথে বেড়েছে ক্রিস্টোফারের দেওয়া দায়িত্ব। কিন্তু এখন অন্তত তার ভেতরে স্পষ্ট ছিল একটা জিনিস, সে নেহাকে ছাড়বে না, আবার নো মার্সি গ্যাংও ছাড়বে না, কারণ নেহার হাতেই ছিল সেই আংটি। আর ক্রিস্টোফার যেন এসে বলেছে, আবির সব দায়িত্ব তোমার। আবির বালিশে মাথা রাখে। আবির ধীরে চোখ বন্ধ করে। আবিরের জীবনে এই কয়েকটা দিন যেন এক অদ্ভুত নীরবতা নিয়ে এলো। হাসপাতালের দেয়াল, ওষুধের গন্ধ আর মেশিনের বিপ শব্দ সব মিলিয়ে তার চারপাশে তৈরি হলো এক অন্যরকম জগৎ। বাইরের রাজনীতি, ষড়যন্ত্র, মানুষের ভিড় থাকলেও এখানে শুধু নিস্তব্ধতা। তবে রাতে নেহা হাসপাতালে নিয়মিত আসে। দিনভর কাজ, সভা, ফোন কল সব শেষ করে যখন পৃথিবী ঘুমিয়ে পড়ত, তখনই নেহা হাসপাতালে আসত। সে এসে চেয়ারে বসে থাকতো আবিরের বিছানার পাশে। আবির ঘুম ভাঙলেই নেহাকে দেখতে পেত। নেহা বসে থাকতো চেয়ারের হাতলে হেলান দিয়ে, কখনো কাগজপত্র পড়ছে, কখনো নিঃশব্দে তাকিয়ে আছে আবিরের দিকে, নতুবা আবিরের হাত ধরে আছে। আবির ক্লান্ত গলায় জিজ্ঞেস করে, তুমি ঘুমাও না কেন? নেহা মুচকি হাসে। চোখের নিচে ক্লান্তির ছাপ স্পষ্ট দেখা যায়, তবুও সে যেন ভালোবাসতে একটিও দমবার নয়। সে বলে, তুমি ঘুমাচ্ছ না ঠিকঠাকভাবে। আমি কিভাবে ঘুমাই? তুমি তো বলেছিলে আমি না থাকলে তোমার রাত কাটবে না। কিন্তু আমি চাই না তুমি অসুস্থ হয়ে পড়ো, তোমার কষ্ট হোক, তোমার খারাপ লাগুক, এসবও না। থুর পাগল, এসব কিছুই হবে না, ঘুমাও তো। ও হ্যাঁ শোনো, বলো। নাফিস ছেলেটা তোমাকে অনেক শ্রদ্ধা করে। ছেলেটা বেশ ভালো, আমাকে হাসপাতালের গেট অবধি পৌঁছে দেয়।
গাড়িতে না ওঠা অবধি দাঁড়িয়ে থাকে, যেন সে কোনো অর্ডার পালন করছে। আর সেই অর্ডারটা হলো আমাকে দেখে শুনে রাখা। ও ওরকমই। আসলে ছেলেটার মা বাবা নেই, এরপর আমার কাছে এসেছিল, একটা কাজ ধরিয়ে দিয়েছিলাম, তারপর থেকে সে এমন আমার সাথে থাকে। তুমি শও না কেন? নেহার চোখে এক অদ্ভুত দৃঢ়তা দেখা যায়, যেন এই বসে থাকার মধ্যেই তার শান্তি। দিনের বেলায় কেউ যখন থাকতো না তখন নাফিস আসে। হাসপাতালে আবিরকে দেখতে রোজ কেউ না কেউ আসে, তবুও নাফিস সাবধানে গোপনে এসে আবিরের সঙ্গে দেখা করে। আজকেও এসেছে। নেহা একটু আগে চলে গেছে। তারপরে নাফিস ঢুকে রোমে। সে এসে দাঁড়িয়ে বলে, স্যার, নো মার্সি গ্যাং এখন আপনার হাতে। স্টোফার মারা যাওয়ার পর সবাই তাকিয়ে আছে আপনার দিকে, কি করব বলেন? আবির অনেকক্ষণ চুপ করে থাকে। তার চোখে তখন ভেসে উঠত নানা প্রশ্ন। সে তো কখনো চায়নি গ্যাংয়ের নেতা হতে, কিন্তু পরিস্থিতি এমনভাবে তৈরি হলো যে এখন সব দায়িত্ব তার উপর এসে পড়েছে। আমি বলবো কি করতে হবে, কিন্তু এখন নয়। আমাকে সুস্থ হতে দাও আগে। আমি জানি আপনি শুধু নেতা নন, আপনি পথও দেখাবেন, তবে সাবধানে থাকবেন। চারপাশে অন্ধকার নেমে আসতে পারে যে কোনো সময়। আবির মুস্কি হাসে, কারণ ক্রিস্টোফারের এমন ঘোষণায় আবিরকে সবাই খোঁজে। যদিও আন্ডারওয়ার্ল্ডে আবিরের নাম অন্য কিছু। ওদিকে আবিরের মা ফারিনা প্রতিদিন ছেলের কাছে আসে, তবে তিনি নেহাকে প্রায় এড়িয়ে যেত। হাসপাতালে দুজন মুখোমুখি হলেও ফারিনা এমন ভান করতেন যেন নেহাকে দেখেনি। নেহা এই অবহেলাকে গায়ে মাখে না, কিন্তু ভেতরে ভেতরে কষ্ট পায়। নেহা একদিন আবিরকে বলছিল, বিয়ের আগেই শাশুড়ি বউয়ের লড়াই শুরু হয়ে গেল মনে হচ্ছে। কেমন হবে বলো তো এমন যুদ্ধ? সময় লাগবে ঠিক হতে। মা তোমাকে বুঝবে, তোমাকে দেখে ভয় পায়, হয়তো ঈর্ষাও করে। একটু বেশি ভালোবাসতো তো আমাকে, তাই। নেহা চুপ করে তাকিয়ে থাকে আবিরের দিকে। সে বুঝতে পারে না কি বলা দরকার। সেদিন বিকেলে হাসপাতালের কক্ষটা ছিল অস্বাভাবিকভাবে শান্ত। নেহা তখনও আসেনি। ফারিনা একটু আগেই বাড়ি গেছে। হঠাৎ দরজা খুলিয়ে ভেতরে ঢুকলো এক নার্স, মুখে মাস্ক পরা, হাতে কিছু ফাইল আছে। আবির প্রথমে ভাবল স্বাভাবিক চেক আপ, কিন্তু নার্সের আচরণ ছিল অদ্ভুত। সে রিপোর্ট দেখার ভান করতে করতে ধীরে আবিরের কাছে এসে দাঁড়ালো। তারপর হঠাৎ পকেট থেকে একটা ছবি বের করে তার হাতে ধরিয়ে দেয়। আবির ভ্রুকুচকে ছবিটার দিকে তাকালো। একটা জনসভার ছবি। নেহার জনসভা এটা। মঞ্চের সামনে অগণিত মানুষ দাঁড়িয়ে আছে। ভিড়ের ভেতরে এক ব্যক্তির মাথার চারপাশে লাল গোল চিহ্ন আঁকা। আবির বিভ্রান্ত হয়ে নার্সের দিকে তাকালো। নার্স নিচু স্বরে বলল, হ্যাঁ। আবির স্তব্ধ হয়ে গেল। কপাল কুঁচকে তাকায় নার্সের ড্রেস আপে থাকা অচেনা মেয়েটির দিকে। কি বললেন সাদিক? আবির আরও বিভ্রান্ত হয়ে পড়ে। খেলা তাহলে শেষ হয়নি, কিন্তু মেয়েটিকে। সাথে সাথে আবির প্রশ্ন করে, তবে আমরা মানে আপনারা কারা? নার্স এই প্রশ্ন এড়িয়ে গেল। ফাইলটা বন্ধ করে সে আবার বলল, আপনি কে? এসব কি বলছেন আমাকে, আর আমার উপরে কেন? নার্স কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে বলল, কে? আবির অবাক হয়ে তাকিয়ে রইল মেয়েটির দিকে। সে বুঝতে পারছে না কি বলবে। এদিকে আন্ডারওয়ার্ল্ড সিস্টেমের কাজ বন্ধ। বড় বড় মাফিয়ারা খুঁজছে নতুন লিডারের থেকে পরামর্শ নেবে বলে। অন্যদিকে হোম মিনিস্টার নেহা তো তার সাথেই আছে। আবার যুক্ত হলো ডিবি পুলিশ। উফ, আবিরের যেন ঘাম ঝরতে শুরু করে। নার্স আবার বলল, এ বলে নার্স দ্রুত বেরিয়ে গেল। নার্স চলে যাওয়ার পর আবির বিছানায় বসে। তার বুকের ভেতর ধকধক করছে। হৃদির নাম শোনার পর তার ভেতরে হাজারো প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। হৃদি তার পুরনো পরিচিত, যাকে সে ভেবেছিল চিরতরে হারিয়ে গেছে। সে নাকি এই নার্সকে তার কথা বলেছে। আরও বড় প্রশ্ন, যে লোকটা তাকে গুলি করেছে সে নেহার রাজনৈতিক দলের ভেতরকার মানুষ। না, এটা বিশ্বাস করা যায় না। সাদিককে নেহা কখনো এমন কিছু হতে দেবে? আবির মাথা ঝাঁকালো। না, এটা মিথ্যা, অবশ্যই মিথ্যে। কোনো মাইন্ড গেম হবে। নিজের ভাবনাতে প্রশ্ন থাকলেও ভেতরে ভেতরে একটা ভয় তাকে গ্রাস করতে থাকে। যদি সত্যি নেহার দলের ভেতরে কেউ তার মিত্র চায়। হাসপাতালের জানালা দিয়ে বাইরে তাকালো আবির। সন্ধ্যা নেমে আসে। মনে হলো অদৃশ্য কোনো ছায়া তাকে ঘিরে রেখেছে। শত্রুর সামনে থেকে আক্রমণ করছে না, কোথাও অদৃশ্য থেকে, অন্ধকার থেকে আঘাত হানছে। আর সে জানে না কাকে বিশ্বাস করবে। শুধু একটা কথাই কানে বাজতে লাগলো,
হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর আবিরের শরীর সুস্থ হতে মাসখানেক সময় লাগছে। বাইরে থেকে দেখতে স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে সে জানে শরীর এখনও দুর্বল। দীর্ঘদিনের ঔষধ, ঘন ঘন ডক্টরের চেক আপ আর বিশ্রামের মধ্যে কেটে যাচ্ছিল তার দিন। আবির বাসায় বসে সময় কাটাতো বই পড়ে, টিভি দেখে আর মাঝে মধ্যে অনলাইনে ব্রাউজিং করে। বাইরে যাবার অনুমতি তখনও ডক্টর দেয়নি, অথচ তার চারপাশের বিশ্ব বদলে গেছে অদ্ভুতভাবে। আগে সে ছিল শুধু এক সাধারণ বিশ্ববিদ্যালয়ের লেকচারার, কিন্তু এখন সে জনতার আলোচনায়, দেশের খবরের শিরোনামে, ছাত্রদের অনুপ্রেরণায় পরিণত হয়েছে। আবির অবাক হয়ে দেখে কিভাবে জনতা তার গল্প নিজের মতো করে বানিয়ে নিয়েছে। সবচেয়ে জনপ্রিয় গল্প ছিল সেদিনের গুলিবর্ষণের আসল লক্ষ্য নেহা। আবির তা টের পেয়ে নিজের শরীর পেতে দিয়েছে, নিজের প্রাণ বিসর্জন দিয়ে নেহাকে রক্ষা করেছে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সব জায়গায় এই কাহিনী ছড়িয়ে পড়েছে। অনেক পোর্টালেও প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সহকর্মী আর ছাত্রছাত্রীরা গর্বের সঙ্গে তাকে ট্যাগ করে পোস্ট দিচ্ছে। আমাদের স্যার, আমাদের নায়ক। আবির ভেতরে ভেতরে একটু হেসে ফেলে, কারণ আসল সত্যি এত সরল ছিল না। কিন্তু সে বুঝতে পারে মানুষ সত্যকে যতটা ভালোবাসে, গল্পকে ভালোবাসে তার চেয়ে অনেক বেশি। আর এই গল্পই তাকে সাধারণ শিক্ষক থেকে জনতার কাছে নায়ক বানিয়ে দিল। হাসপাতালে থাকার সময় থেকেই অনেক বিশিষ্ট মানুষ তাকে দেখতে এসেছিল। সাংবাদিক, রাজনৈতিক, সংস্কৃতি অঙ্গনের নামী মুখ সবাই যেন হঠাৎ আবিরকে চিনে ফেলল। বাসায় ফেরার পরেও অবিরাম আসতে লাগলো মানুষজন, শুভেচ্ছা জানাতে, ছবি তুলতে অথবা নিছক তার পাশে দাঁড়াতে। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ক্যাম্পাস থেকে ডেলিগেশন নিয়ে আসতো। তারা আবিরকে দেখত এক আইকন হিসেবে, যিনি শিক্ষকের মর্যাদার পাশাপাশি সাহসী প্রতিরোধের প্রতীক। একদিন হঠাৎ এলো ছাত্রনেতা কামাল আফসার। আগে যার সঙ্গে আবিরের মত বিরোধ ছিল, সেই কামাল এখন হাসি মুখে এসে হাত বাড়িয়ে বলে, স্যার, শরীর কেমন এখন আপনার? এই তো চলছে, আগের চেয়ে অনেকটা ভালো। স্যার, যা হয়েছে সব ভুলে যাই, এখন সামনে এগোনো দরকার। ক্যাম্পাসে আপনার নিরাপত্তা আমার দায়িত্ব। আপনি নিশ্চিন্তে থাকুন, আর কোনো হামলা হবে না। আমাদের ছেলেরা আপনার চারপাশেই থাকবে। ক্যাম্পাসে নিরাপত্তা তো প্রশাসনের বিষয় কামাল। স্যার, এখন পরিস্থিতি অন্যরকম। আপনি আমাদের সম্পদ, তাই আপনার দেখভাল আমরাই করব। আচ্ছা, সেটা সময় হলে দেখা যাবে। কামাল বিদায় নিলে আবির একা জানালার ধারে বসে ভাবছিল, যার হাতে ছাত্র রাজনীতির সব খেলনা, তার কাছ থেকে এমন আশ্বাস কতটা বিশ্বাসযোগ্য। আবির আরও লক্ষ্য করে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে নেহার মধ্যে। আগে নেহা আবিরের সঙ্গে দেখা করতে আসতো নিজেকে আড়াল করে, যেন তার রাজনৈতিক ইমেজ ক্ষুণ্ণ না হয়, মানে নিজেকে একদম ঢেকে আসতো। কিন্তু এখন কোনো রাগঢাক নেই। রাত বাড়লে নেহা বাসায় আসে, হাতে একটা টিফিন ক্যারিয়ার। কি এনেছো আজ? তোমার প্রিয় মাছ ভাজা আর সবজি নিজে তদারকি করে রান্না করিয়েছি। তুমি রোজ আসছো, তোমার কাজের কি ক্ষতি হচ্ছে না? আমার কাজের চেয়ে তুমি এখন বেশি জরুরি, খেয়ে নাও। বাসার সামনে পুলিশের গাড়ি দেখে মা খুব বিরক্ত হচ্ছে। নেহা, ওসব নিয়ে ভেবো না, আমি আছি তো। বাসার সামনে সব সময় দাঁড়িয়ে থাকে পুলিশের গাড়ি। প্রতিদিন রাতেই নিয়ে এসে হাজির হয়, কখনো খাবার নিয়ে আসে, কখনো শুধু সময় কাটাতে আসে। রাতের খাবার তারা প্রায়ই একসাথে খায়। হাসপাতালে যেমন প্রতি রাত কাটাতো নেহা আবিরের পাশে, বাসায় ফিরেও সেই অভ্যাস ছাড়েনি। ফারিনা মানে আবিরের মা এই বাড়তি নিরাপত্তা সহ্য করতে পারে না। একদিন তিনি বিরক্ত হয়ে নেহার সামনে বলল, বাইরে গেলে আমার পেছনে সবসময় পুলিশ লেগে থাকে, এটা একদম ভালো লাগে না। আন্টি, বাহিরে কি হচ্ছে আপনি জানেন না, পরিস্থিতি খুব একটা ভালো না। এটা বুঝলাম, কিন্তু বাড়ির সদর দরজায় সবসময় বন্দুকধারীর লোক দাঁড়িয়ে থাকবে, এটা কেমন দেখায় না? সাধারণ মানুষ ভয় পায়। তাছাড়া এইসব তো আমার দরকার নেই। আপনি পছন্দ করেন বা না করেন, এটা আমি করবই। আমি ছিলাম যখন আবির রক্তাক্ত অবস্থায় আমার সামনে পড়েছিল। এত ক্ষমতা থাকার পরেও আমি কতটা অসহায় ছিলাম সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। আমি সেই অবস্থাটা আর হতে দেব না, কোনোভাবেই না। কিন্তু নেহা, একটা সীমানা থাকা উচিত। কোনো সীমানা নেই এখানে। আবির আর আপনাদের সবার নিরাপত্তা এখন আমার কাছে সবার আগে, বুঝলেন? ফারিনা কিছুক্ষণ তাকিয়ে থেকে আর কিছু বলল না। এরপর থেকে তিনি নেহাকে সহ্য করে নিতে শুরু করে। আবির ধীরে ধীরে বুঝতে থাকে সে আর আগের মানুষ নেই। আগে সে শুধু ছাত্রদের ক্লাস নিত, গবেষণা করত, শান্ত জীবন চাইত, কিন্তু এখন সে জনতার চোখের নায়ক।
সবাই তাকে চেনে। আর এই পরিচিতির সাথে এসেছে দায়িত্ব, রাজনীতি, ষড়যন্ত্র। সে জানত না এই জনপ্রিয়তা আশীর্বাদ নাকি অভিশাপ। এইসব দৃশ্যের আড়ালে লুকিয়ে ছিল এক অদৃশ্য জগৎ, যেটার নাম নো মার্সি গ্যাং। ক্রিস্টোফারের মৃত্যুর পর গ্যাংয়ের নেতৃত্ব কার্যত চলে এসেছে আবিরের হাতে, যদিও সে নিজে কখনো আনুষ্ঠানিকভাবে তা মেনে নেয়নি। রাত গভীর হলে নাফিস প্রায়ই আবিরের ঘরে এসে হাজির হতো, আজও এসেছে। স্যার, ক্রিস্টোফার নেই, সবাই আপনাকে নেতা মানছে। এখন থেকে নির্দেশ আপনাকেই দিতে হবে। নাফিজ, আমি এখনো শারীরিকভাবে অসুস্থ। সেটা আমরা জানি স্যার, কিন্তু গ্যাংয়ের ছেলেদের একটা মাথার দরকার। সবাই আপনার সিদ্ধান্তের অপেক্ষায় বসে আছে। এখন আমি সেরে উঠছি, তুমি সামলাবার একটু। এইভাবে আর কতদিন স্যার? পরিস্থিতি জটিল হচ্ছে। আবির ভেতরে ভেতরে জানতো একদিন তাকে সিদ্ধান্ত নিতেই হবে, কারণ এখন আবিরের জীবনে গ্যাং শুধু অস্ত্র আর টাকার খেলা নয়, সেখানে যুক্ত হয়েছে রাজনীতি, প্রভাব, প্রতিপক্ষের দমন, সাথে ডিবি পুলিশও আছে। প্রোটোকলের কথা তো বাদই দিল। ও স্যার, খবর আছে, যারা আপনাকে মারতে চেয়েছিল তারা এখনো থেমেনি। অ্যাকাউন্টের মারা যাওয়ার সাপ শুটার ছিল শুধু শুরু। তাহলে খবর আরও আছে স্যার, এবার আঘাত আসবে আরো বড় জায়গা থেকে। তারা কি আমাদের গতিবিধি জানে? জাস্ট টিচারের গতিবিধি জানে, তারা পরিকল্পনা করছে। আপনি এখন শুধু শিক্ষক নন, আপনি নায়ক হয়ে গেছেন। আপনার মুখটা এখন ভাইরাল, সবাই আপনাকে চেনে। আমার শত্রু তো দেশের বাইরে থাকে। দেশের বাইরে কথা ঠিক আছে, কিন্তু এখানে শত্রু সব নেহার। তারা আপনার জনপ্রিয়তাকে সহ্য করতে পারছে না। নেহার শত্রুরা সেটা মানতে পারছে না, তারা আবার আঘাত করবে। আমাদের কি এখনই ব্যবস্থা নিতে হবে? জি স্যার, সেই আঘাত ঠেকানোর দায়িত্ব আমাদের। আপনি শুধু সবুজ সংকেত দিলেই কাজ শুরু হবে। একটা কাজ করো, নেহার উপর অ্যাটাক করো। কি ক্যান্সার? ভাবের উপর অ্যাটাক কেন? দরকার আছে, চলো আজ বের হব। নাফিস চুপ করে তাকিয়ে রইল আবিরের দিকে। সকালে আবিরের মনটা বড্ড ছটফট করছিল। চার দেয়ালের বন্দি জীবন তার আর সহ্য হচ্ছিল না, তাই কাউকে কিছু না বলে, কোনো বডিগার্ড বা পুলিশের প্রোটোকল ছাড়াই সে খুব ভোরে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সে একা হাঁটছিল শহরের শান্ত রাস্তায়। ভোরের কুয়াশা তখনও পুরোপুরি কাটেনি। আবির ভাবছিল তার এই দ্বৈত জীবন নিয়ে। একদিকে সে জনতার নায়ক, অন্যদিকে সে এক ভয়ঙ্কর গ্যাংয়ের সম্রাট। হঠাৎ নির্জন রাস্তার মোড়ে তিনটি কালো রঙের গাড়ি এসে তার পথ আটকায়। আবির থমকে দাঁড়ালো। গাড়ি থেকে একে একে নেমে আসে ৬-৭ জন সহস্র যুবক, সবার হাতেই অত্যাধুনিক অস্ত্র। আবির কাউকে চেনে না। তাদের মাঝখান থেকে এগিয়ে আসে একজন, যার নাম নাহিদ। নাহিদ দাঁত বের করে হাসে, তার চোখে মুখে খুনের নেশা। কিরে আবির সাহেব, একা একা পাত ভ্রমণে বের হয়েছেন? আবির শান্ত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। নাহিদ এক পা এগিয়ে এসে আবিরের মুখের সামনে পিস্তলটা সোজা করে ধরে বলে, তোর কাহিনী তো হেব্বি ছড়াচ্ছে বাজারে। দেশ জুড়ে তুই এখন হিরো, তাই না? হোম মিনিস্টারের আদরের চামচা হয়ে গেছিস। আমার প্রতি তোমার রাগটা ঠিক কোথায় ব্রো? আমি তো কিছু করলাম না। কে তুমি? রাগ তো নেহার উপর। তোকে মারলে নেহা একদম শেষ হয়ে যাবে। তোর ওই পপুলারিটি আমি আজকে মাটির সাথে মিশিয়ে দেব। অনেক বড় নায়ক হয়েছিস না, আমি কি জানার প্রয়োজন তোর নেই। আবিরের চেহারায় ভয়ের কোনো চিহ্ন ফুটে ওঠে না। সে অদ্ভুত এক শীতল হাসি হাসে। তার কণ্ঠস্বর হঠাৎ বদলে গিয়ে গম্ভীর হয়ে যায়। তুমি কি জানো ব্রো, কবরস্থানের মাটি কখনো প্রশ্ন করে না যে তার ভেতরে কে শুয়ে আছে। সে শুধু জানে তাকে গ্রাস করতে হবে। তা সে যেই শুয়ে থাকুক না কেন মাটিতে। তুমি আজ এখানে এসেছো আমাকে মারতে, কিন্তু তুমি ভুলে গেছো যে শিকারী যখন বাঘের গুহায় ঢোকে তখন সে আর শিকারী থাকে না, সে কেবল একবেলা আহার হয়ে যায়। মানে কি বলিস? নাহিদ কিছুটা থতমত খেয়ে যায় আবিরের এমন কথা শুনে। সে আবার চিৎকার করে ওঠে, ফালতু ডায়লগ বন্ধ কর, মৃত্যুর দুয়ারে যাওয়ার জন্য প্রস্তুত হ। আবির তার কোমরের পেছনে হাত নিয়ে যায়। সেখানে রাখা আছে তার নিজস্ব পিস্তল।
সে যখনই বের করার প্রস্তুতি নিচ্ছে ঠিক তখনই একটা সাদা রঙের গাড়ি প্রচণ্ড গতিতে এসে নাহিদ আর আবিরের মাঝখানে ব্রেক কষে থামল। গাড়ি থেকে নেমে আসে নেহা, তার পরনে সাধারণ পোশাক। সে দ্রুত এসে আবিরের সামনে দাঁড়ালো। নেহার গাড়িতে গুলি বর্ষণ হতে থাকে। আবির তৎক্ষণাৎ তার হাত সরিয়ে নেয় এবং পিস্তলটা আর বের করে না, কারণ নেহা জানে না যে আবিরই নোমার্সি গ্যাংয়ের আসল লিডার। তুমি এখানে কেন? আর একা কেন বের হয়েছো কাউকে না বলে? আমাকে জানালে না কেন? অর্ক যদি সময় মতো আমাকে না বলতো যে তুমি একা বেরিয়েছো, তাহলে তো আজ সব শেষ হয়ে যেত। এই লোকগুলো কারা জানো তুমি? এরা মনে হচ্ছে বিরোধী দলের মাফিয়া। ওরা আমাকে নয়, কাজের মানুষদের টার্গেট করছে। এখন কি বুঝতে পারছো? মরতে হবে আমাদের। অর্ক, জলদি ফোর্স পাঠাও। আবির ভয়ে চমকে যায়, ভীতু মানুষের মতো করে কাঁপতে থাকে। সে নেহাকে জাপটে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। নেহা, আমাকে বাঁচাও, এরা আমাকে মেরে ফেলবে। ওরা আমাকে বলেছে তোকে আজ মেরেই যাবে। আমার খুব ভয় করছে নেহা। নেহা আবিরকে আগলে ধরে গাড়ির পাশে বসিয়ে রাখে। আবির কাঁপতে কাঁপতে নেহার জামা খামছে ধরে। তুমি বসো, উঠবে না এখান থেকে। আমি যতটুকু পারি ওদের ব্যস্ত রাখছি। পুলিশ না আসা অবধি বসে থাকো, কোথাও যেও না নেহা, প্লিজ যেও না। তুমি একদম ভয় পাবে না। গাড়ির চাকার আড়ালে মাথা নিচু করে বসে থাকো, আমি দেখছি সব। নেহা তার কোমর থেকে সার্ভিস রিভলভার বের করে। সে যদিও রাজনীতির মাঠের মানুষ, কিন্তু অস্ত্রের লড়াইয়ে সে খুব একটা দক্ষ নয়। নাহিদরা ততক্ষণে গুলি শুরু করেছে। নেহা গাড়ির আড়াল থেকে ভয় পেয়ে চোখ বন্ধ করে আন্দাজে কয়েকটা গুলি ছুড়ল ওদের দিকে। নেহা যখন গুলি ছুড়ছিল তখন আবির খুব সন্তর্পণে তার কোমর থেকে পিস্তল বের করে গাড়ির আরেক প্রান্তে গিয়ে দাঁড়িয়ে পিস্তল তাক করে নেহার গুলির আওয়াজের সাথে তাল মিলিয়ে আবির পরপর দুটো নিখুঁত শটকট নেয়। গুলিগুলো সরাসরি গিয়ে লাগে নাহিদের পাশের দুজনের কপালে। তারা মুহূর্তের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়ে। নেহা অবাক হয়ে যায়। সে তো এভাবে গুলি করতে পারবে না, কিন্তু লোকগুলো মরল কীভাবে? সে উকি দিয়ে দেখে দুজনেরই মাথায় গুলি লেগেছে। সে যখন পেছন ফিরে আবিরের দিকে তাকাতে যায়, আবির চোখের পলকে তার পিস্তলটা গাড়ির নিচে ঢুকিয়ে দিয়ে এবং আবার কান্না করতে থাকে চাকার সাথে বসে। বাঁচাও নেহা, প্লিজ ওদের থামতে বলো, ওরা গুলি করছে অনেক। ভয় পেও না, আমি আছি তো। নেহা নিজের হাতের পিস্তলের দিকে একবার তাকিয়ে আবার লাশের দিকে তাকায়। সে নিজেও বিশ্বাস করতে পারছে না সে এত দক্ষ শুটার কবে হলো। তাকাও আমার দিকে, দেখো আবির, আমি ওদের দুজনকে মেরে দিয়েছি, আর ভয় নেই। আবির তখনও নেহার পাশে তার জামা টেনে ধরে আছে। সে মুখ নিচু করে মুচকি হাসে। সে জানে গুলিগুলো নেহা নয়, সে নিজে করেছে। সত্যি নেহা, তুমি ওদের মেরেছো? তুমি কত সাহসী। আমি একটা কাপুরুষ, তোমার বিপদ হলেও বাঁচাতে পারবো না। মরে যাওয়া উচিত। আবার গুলি করো তো। নেহা আবার গুলি করে। আবির কথা বলতে বলতে নিজের পিস্তলটা বের করে আবার দাঁড়িয়ে নেহার গুলির শব্দের সাথে মিল রেখে দক্ষতার সাথে গুলি করে। পরপর 4টা গুলিতে 4 জন নিহত হয়। বাকিরা ভয়ে আর এগোয় না। বাকিরা ভয় পেয়ে পালিয়ে যায়। নেহা তখনও হাঁপাচ্ছে। আবির পিস্তলটা দূরে ফেলে দিয়ে মাথাটা হাঁটুর ফাঁকে দিয়ে বসে থাকে। নেহা বলে, ওঠো এবার, কেউ নেই, ওরা পালিয়েছে। আবির উঠে দাঁড়ালো। চারপাশে তাকায় 6টা লাশ পড়ে আছে। আবির অবাক হয়ে বলে, তুমি ওদেরকে মারছো কিভাবে? এটা দিয়ে, পিস্তলটা বাবা দিয়েছিল, বলেছিল কাজে লাগবে। বাপরে, পিস্তলটা অনেক ভয়ঙ্কর দেখতে। একটু ধরতে পারি? হ্যাঁ। আবির নেহার হাত থেকে পিস্তলটা নিজের হাতে নেয়, তারপর নিচু হয়ে বলে, ইস, এত ভারী জিনিস কেন এটা? এটা কিভাবে ধরে নেহা? হাত দিয়ে তোলাও তো কঠিন। আমার হাত ব্যথা করছে। পিস্তল চালাতে সাহসী আর দক্ষ হতে হয় টিচার। সারা জীবন কলম ধরার লোক কি পিস্তল ধরতে পারে? তুমি ধরো, আমি এসব ভারী জিনিস ধরতে চাই না। নেহা আবিরের এমন নাদান চেহারা দেখে হাসতে শুরু করে। পুলিশ আসে সেখানে তখন। তবে নেহা আবিরের হাত থেকে পিস্তলটা নিয়ে আবার খাপে ভরে। তুমি একটা আস্ত বোকা ছেলে, এইসব তোমার কাজ না। তুমি শুধু বই পড়বে আর লেকচার দেবে। চলো এখন বাসায় চলো, ভয় পাবে না। কেন পাবো না? আরে গাধা, দেখো না তোমার জিএফ কতটা সাহসী। সবাইকে কেমন গুলি করলাম। ও হ্যাঁ, ভাগ্যিস তুমি আসছিলে, তাহলে আজ যে কি হতো। ভয়ের কিছু নেই, তোমার একটা হোম মিনিস্টার জিএফ আছে। আবির গাড়িতে গিয়ে বসে। নেহাও বসলো। আবির নেহার কাঁধে মাথা রাখে, বিড়বিড় করে বলে, নেহা, তুমি না আসলে
আজকে সব কটা মরতো। আবির কাচুমাচু মুখ করে নেহার কাঁধে মাথা রেখে এক হাত দিয়ে জড়িয়ে ধরে রাখে তাকে। নেহা ভাবছিল সে হয়তো আজ বড় কোনো মিরাক্কেল ঘটিয়ে ফেলেছে, কিন্তু সে জানে না তার পাশে বসে থাকা এই নিরীহ চেহারার মানুষটাই আসলে ওয়ার্ল্ড আন্ডারওয়ার্ল্ডের বস। আবির বাড়িতে আসে। নিহা বাড়ি অবধি পৌঁছে দেয় আবিরকে। নাফিসকে সবটা বলে যে আজ কি হয়েছিল। সারাদিন পেরিয়ে রাত হয়। আবির ওর রুমে আসে। টেবিলে থাকা হঠাৎ তার কাছে কুরিয়ার করে আসা ফোনটা বেজে উঠল। অজানা এক নম্বর। আবির খানিকটা দ্বিধায় পড়ে, তবুও কল রিসিভ করে সে। ওপাশ থেকে এক নারী কণ্ঠ শোনা গেল। হ্যাঁ আছি। কথাটা শেষ হতেই লাইন কেটে গেল। কিছুক্ষণ আবির ফোনের দিকে তাকিয়ে রইল। বুকের ভেতরে কেমন অদ্ভুত একটা চাপা অস্বস্তি জমে ওঠে তার। তবে আর দেরি করে না। সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ছাদের দিকে উঠতে থাকে। ছাদে উঠে চারপাশে তাকাতেই আবির দেখতে পেল এক মেয়েকে। ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে। অন্ধকার আলোয় মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল না। মেয়েটি সিঁড়ি ঘরের দরজার কাছে এসে থামল। হাত দিয়ে ইশারা করল আবিরকে ওখানেই দাঁড়াতে। আবির লক্ষ্য করল মেয়েটি সেই একই চেহারা, সেই একই চোখ, যে সেদিন হাসপাতালে নার্স সেজে এসেছিল। তার বুকের ভেতর কেমন যেন ধপ করে উঠল। আপনি? বিস্মিত স্বরে বলল আবির। আজকে এভাবে বাসায় চলে এলেন? আজকে তো নেহা জেনে যাবে। আপনার নাম জানা হয়নি। তুষি, ডিবি অফিসার। ও আপনি তাহলে কুরিয়ারে ফোন পাঠিয়েছেন? হ্যাঁ। ও তবে সেদিন হাসপাতালে আপনি যা বলেছিলেন আমার বিশ্বাস হয়নি। তুষি দীর্ঘ এক নিঃশ্বাস ছাড়ল, তারপর বলল, না হওয়াটাই স্বাভাবিক, কিন্তু আমি মিথ্যে বলিনি। তুষি একটু ঝুঁকে আবিরের দিকে তাকালো, চোখে অদ্ভুত এক দৃঢ়তা। আপনার কখনো মনে হয়নি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী একজন নারী হঠাৎ কেন একজন সাধারণ লেকচারারকে ভালোবাসে, প্রেম করবে? এই প্রশ্নটা আপনার মাথায় একবারও আসেনি? আবির থমকে গেল। আবিরের মাথায় প্রশ্নটা আসেনি তা নয়, বহুবার এসেছে। তবে নেহার চোখের দিকে তাকালে, তার আচরণ দেখলে মনে হতো সব সত্যিই বাস্তব। সে একবার আস্তে করে বলল, নেহা বলেছিল আমার সেদিনকার আচরণই তাকে আকৃষ্ট করেছিল। মানুষ মানুষকেই পছন্দ করে, এটা সত্যি। কিন্তু নেহা ম্যাডামের টার্গেট ছিল আলাদা। ইয়াং জেনারেশনের সমর্থন পাওয়া, এটাই আসল উদ্দেশ্য ছিল তার। এখানকার ছেলেমেয়েরা প্রেম করে, ঘুরে বেড়ায়, একে অপরের সঙ্গীকে নিয়ে প্রকাশ্য চলে। নেহা যদি তাদের মতো আচরণ করে, একজন মন্ত্রী হয়েও প্রেমিকের সাথে ঘোরাফেরা করে, তাহলে তরুণ প্রজন্ম তাকে নিজেদের মতো ভাববে। ভোটের মাঠে, রাজনীতির মঞ্চে এটা বিশাল একটা শক্তি। কথাগুলো শুনে আবির কিছু বলতে পারল না। তার বুকের ভেতরে হাহাকার জমে উঠল। তুষি আবার বলল, আমি বলছি না যে নেহা খারাপ হোম মিনিস্টার, বরং আমার দেখা সবচেয়ে সেরা। তার জন্যই পুলিশ বাহিনী এতটা স্বচ্ছ হয়েছে। কিন্তু এর মানে এই নয় যে সবসময় ব্যক্তিগত সম্পর্কগুলো খোলামেলা রাখে। তুষি একটু থামল। আবির যেন নির্বাক দর্শকের মতো শুনছে তুষির কথা। হঠাৎ তুষি নিচু গলায় বলল, তবে একটা সত্যি আমি ভুলতে পারি না, হৃদির সাথে নেহা যা করেছে সেটা আমি মেনে নিতে পারি না। হৃদির কথা শুনতেই আবির চমকে উঠল। হঠাৎ হৃদির কথা কেন বলল মেয়েটা? আবির প্রশ্ন করে, হৃদির সাথে কি করেছে নেহা? হৃদিকে নেহা দেশ ছাড়তে বাধ্য করেছে। আপনি হয়তো জানেন না, হৃদি আপনাকে সত্যিই পছন্দ করত। আমার সাথে ওর কথা হতো, এখনও হয়। তাকে স্কলারশিপ দিয়ে দেশের বাইরে পাঠানো হয়েছে। এমন ব্যবস্থা করা হয়েছে যাতে সে অন্তত 5 বছর দেশে ফিরতে না পারে। হৃদের বিশ্ববিদ্যালয়ের নিয়োগটাও খুব স্বচ্ছ ছিল না। ও হয়তো আপনার জন্য সেটা ছেড়েও দিত, কিন্তু ওর বাবার জন্য সব মেনে নিয়েছে। তার বাবা একজন সরকারি কর্মকর্তা। কিছু অভিযোগ ছিল তার বিরুদ্ধে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সব প্রমাণই ছিল। রিধিকে স্পষ্ট জানানো হয়েছিল, যদি সে বিদেশে না যায়, বিশেষ করে আপনার সাথে সম্পর্ক না ছিন্ন করে, তবে তার বাবার বিরুদ্ধে কড়া তদন্ত শুরু হবে। কমপক্ষে 10 বছরের জেল খাটতে হবে তার বাবাকে। রিধি আর কি করার ছিল, তাই বাধ্য হয়ে রিধি চলে গেছে। আবিরের মনে হলো মাটি সরে যাচ্ছে তার পায়ের নিচ থেকে। তার ঠোঁট শুকিয়ে গেছে। কিছু বলতে পারল না। তুষি ওর ঘড়ির দিকে তাকালো, তারপর বলল, আমার এখন যেতে হবে, তবে সাবধান থাকবেন। আপনার ওপর আবার হামলা হতে পারে।
পার্সোনাল সমর্থক নেহা পেয়ে গেছে। এখন তার দরকার সিম্প্যাথির সাপোর্ট। আর আপনি হচ্ছেন সবচেয়ে বড় ট্রোপ। আমি আপনাকে বাঁচাতে পারবো না, আমার সেই ক্ষমতা নেই, তবে সতর্ক করতে পারলাম। আচ্ছা, একটা প্রশ্ন করি। করুন। আমার বিষয়ে আপনি বা নেহা কিংবা রিদি কতটুকু জানে? এই যে আপনি খুবই সাধারণ একজন ভার্সিটির টিচার, এর বেশি আপনার আর পরিচয় ছিল না, এখন হয়েছে নেহার কারণে। ও আচ্ছা। সাবধান থাকবেন। নেহা ম্যাম যেটা চায় তা হাসিল করেই ছাড়ে। এসব বলে তুষি চলে গেল। ছাদের অন্ধকারে একা দাঁড়িয়ে রইল আবির। তারপর ধীরে ধীরে সিঁড়িতে বসে পড়ে। তার বুকের ভেতর তখন অদ্ভুত শূন্যতা বিরাজ করছে। নেহা সত্যি কি এমন করতে পারে? তার চোখের দিকে তাকালে তো আবির সবসময় ভালোবাসাই অনুভব করেছে। তবে এ যদি সত্যি হয়, তবে সেই ভালোবাসা কি কেবল নাটক? আবিরের মনের ভেতরে দুরকম কথা বাজতে থাকে। একদিকে ভাবে, না, তুষি মিথ্যা বলছে। রিদিকে দিয়ে পাঠিয়েছে আমাকে বিভ্রান্ত করার জন্য। অন্যদিকে ভাবে, তুষির মিথ্যে বলার কি দরকার? রিদিরও লাভ নেই। আসলে রিদি তো আমাকে ছেড়ে চলে গিয়েছিল, আমি তাকে ছাড়িনি। আবির হাঁটুর ওপর মাথা রেখে বসে থাকলো অনেকক্ষণ। তার ভেতরে যেন একটা ঝড় বয়ে যাচ্ছে। সত্যি মিথ্যার ভেতরে আটকে এসে বুঝতে পারছিল না কোন পথে যাবে। সে বিড়বিড় করে, নেহার মনে আমার প্রতি ভালোবাসা কি সত্যি সত্যি, নাকি সবটাই রাজনীতির খেলা? রাতের আধারে বাইরে হালকা বাতাস বইছে, তবে আবিরের বুকের ভেতর সেই শান্তির ছায়া নেই। গত সপ্তাহ ধরে তুষির বলা কথাগুলো তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। মনের ভেতর অদ্ভুত এক দ্বন্দ্ব। নেহা কি সত্যি তাকে ভালোবাসে, নাকি সবটাই নিছক রাজনীতির খেলা? অবশ্য আবির নিজেকে শপথ করেছিল কোনো কিছু বিশ্বাস করার আগে প্রমাণ চাই। চোখে না দেখলে, কানে না শুনলে সে কাউকে বিশ্বাস করবে না, আবার পুরোপুরি অবিশ্বাসও করবে না। সুযোগটা এলো হঠাৎ করে সেদিন রাতে। নেহা আবিরের ফ্ল্যাটে আসে। কিছুক্ষণ গল্প গুজবের পর নেহা বলল, শাওয়ারটা নিয়ে আসি, তারপর ডিনার করব। আবির জানে নেহা একবার বাথরুমে ঢুকলে অন্তত 1 ঘন্টার আগে বের হবে না। সে খুব যত্ন করে সময় নিয়ে গোসল করে। আবিরের চোখ তখন পড়ে নেহার ল্যাপটপ ব্যাগের দিকে। ছোট কালো ব্যাগটা টেবিলের ওপর রাখা। বুকের ভেতরে ধক করে উঠল আবিরের। সুযোগ এসেছে, কিন্তু ঝুঁকি ভয়ঙ্কর। সে ধীরে ধীরে ল্যাপটপটা বের করে অন করল, কিন্তু আবির হতাশ হয়, কারণ স্ক্রিনে ভেসে উঠল পাসওয়ার্ড বক্স। আরে বোকা, এটা তো আগেই বোঝা উচিত ছিল। মনে মনে গালি দিল নিজেকে। নাফিসকে এখন কল করলে সমস্যা হবে, হ্যাক করলে আরও বেশি সমস্যা হবে, কারণ নেহা আবিরের এখানে ছাড়া তার বিশেষ প্রয়োজনীয় জিনিস কোথাও নিয়ে যায় না। আবির ল্যাপটপ বন্ধ করতে যাচ্ছিল, ঠিক তখন মাথায় এক বুদ্ধি এলো। কেন যেন নিজের নামটাই লিখল সে। আবির ক্লিক করতেই লক খুলে গেল। আবির স্তব্ধ হয়ে যায়। ও আমার নামকে পাসওয়ার্ড বানিয়েছে? এত ভালোবাসে? কথাটা ভাবতেই আবিরের বুকের ভেতর অদ্ভুত শিহরণ বয়ে গেল। সত্যিই তো, যে মেয়ে ভালোবাসে সেও হয়তো এরকম করতে পারে। আবার মনে হলো এটাও কি অভিনয়ের অংশ? দ্বিধা সরিয়ে ফাইল এক্সপ্লোরার খুলল আবির। শুরুতে কিছু সাধারণ ফাইল, প্রেজেন্টেশন, অফিসিয়াল নোটস, ডকুমেন্ট দেখতে পায়। এগুলো দেখে কিছু বোঝার নয়। তারপর হঠাৎ চোখে পড়ল এক ফোল্ডার, নাম লেখা, রেকর্ডিংস। কিসের রেকর্ড হবে? ফোল্ডারের ভেতর ঢুকতেই 2টা সাব ফোল্ডার চোখে পড়ল, মিটিং আর ফোন নামে। ভেতরে হাজার হাজার অডিও ফাইল দেখা যায়, যা গুনে শেষ করা যাবে না। মোট সাইজ প্রায় 17 জিবি। এগুলো যে ভয়ঙ্কর সেনসিটিভ কিছু, তাতে সন্দেহ নেই। আবির নিজেকে বলল। সে এক মুহূর্ত দেরি না করে নিজের পেন ড্রাইভে ঢুকিয়ে দিল। তারপর সব কিছু নিজের ড্রাইভে ট্রান্সফার করতে শুরু করে। প্রোগ্রেস বাড়িয়ে দেখা গেল সময় লাগবে প্রায় 30-40 মিনিট। আবিরের বুক তখন দ্রুত ধুকপুক করছে। প্রতিটা সেকেন্ড তার কাছে ঘন্টার মতো মনে হচ্ছিল। যদি নেহা হঠাৎ বেরিয়ে আসে, যদি দেখে ফেলে, তাহলে তো সব শেষ। তবুও তার মাথায় একটাই চিন্তা, এই প্রমাণগুলো ওর চাই। নেহার আসল চেহারা যদি সত্যিই কোনো গোপন ষড়যন্ত্র থাকে, তবে তার খোঁজ এখানেই থাকবে। 5 মিনিট গেল, তারপর 10 মিনিট। ফাইলগুলো একে একে কপি হচ্ছে। হঠাৎ টেবিলের ওপর রাখা ঘড়ির টিকটিক আওয়াজটা কানে বাজতে শুরু করে। আবিরের মনে হলো সময়টা যেন স্বাভাবিকের চেয়ে স্লো চলছে। যখন ট্রান্সফারের অর্ধেকটা হয়ে গেছে, তখনই হঠাৎ বাথরুমের ভেতর থেকে পানি বন্ধ হওয়ার শব্দ শোনা গেল। আবির কেঁপে ওঠে, আর 1 মিনিট পরেই স্পষ্টভাবে শোনা গেল সিটকানি খোলার আওয়াজ। আবিরের বুকের ভেতর ঠক ঠক শব্দ শোনা যাচ্ছে। ও মাই গড, এখনও তো 1 ঘন্টা হয়নি।
আজকে কেন এত তাড়াতাড়ি বের হচ্ছে নেহা? তার চোখ তখন প্রোগ্রেস বারের দিকে 50% হয়েছে, বাকি এখনও বিশাল ফাইল। আবির জানে এখন যদি ল্যাপটপ বন্ধ করে তবুও বাঁচা যাবে না। নেহা বেরিয়ে বুঝে ফেলবে আবির কিছু না কিছু করেছে। ল্যাপটপের স্ক্রিনে স্পষ্ট দেখা যাচ্ছে কপি চলতে থাকা ফাইলগুলো। সে মরিয়া হয়ে চারপাশে তাকাতে থাকে। বুদ্ধিমান আবিরও যেন ফেসে যেতে শুরু করে। সময় নেই। নেহার পা এগিয়ে আসে, দরজার কপাট নড়ল। আবিরের মনের ভেতর তখন যুদ্ধ শুরু হয়। একদিকে ভয় সব শেষ হয়ে যাবে, অন্যদিকে এক অদম্য কৌতূহল। এই রেকর্ডিংগুলোই তার সন্দেহের উত্তর। কপালে ঘাম জমে গেছে, আবিরের আঙ্গুল কাঁপতে লাগলো কিবোর্ডে। আর ঠিক তখনই দরজার কিঞ্চিত খুলে গেল। আবির বলতো আর কিছু করার সময় নেই তার। দরজা খোলার শব্দে আবির ল্যাপটপের ঢাকনাটা একটু নামিয়ে রাখে। আবির আড়াল হয়ে দাঁড়িয়ে থাকে। দরজা একটুখানি ফাঁকা করে নেহা মাথা বের করে। ভেজা চুল, মুখে পানি লেগে আছে, টলটলো চোখ, একটু বিস্ময় আর লজ্জায় আভা। সে বের হয়নি পুরোটা, কেবল মাথা বের করেছে। মৃদু কণ্ঠে বলল, আবির, তোয়ালেটা দাও তো, নিতে ভুলে গেছি। এই একটুকু বাক্যে আবিরের ভেতরের ঝড় খানিকটা থেমে গেছে। এতক্ষণ ভেবেছিল ধরা পড়বে, ভেবেছিল শেষ হয়ে গেল সব। অথচ নেহা একেবারেই স্বাভাবিক, কিছু টের পায়নি। চেয়ারের ওপর রাখা তোয়ালেটা হাতে নিয়ে আবির ধীরে ধীরে দরজার সামনে এলো। বুকের কাঁপন তখনও পুরোপুরি কমেনি। তার চোখে এক মুহূর্তে দুষ্টুমি খেলে যায়। সময় কাটাতে হবে, তাই আবির বলল, তোয়ালে নিতে হলে বাইরে বের হয়ে আসতে হবে। দুষ্টুমি করো না বলছি। না, আমি সিরিয়াস। দেখো ভালো হবে না, আমার গায়ে কাপড় নেই, দাও। ভালো হতে হবে না, কাপড় না থাকলেই বা কি? আমি পুলিশ ডেকে দেব। করো। তোমাকে এই জেলখানা থেকে বের করতে হলে আমার যদি 10 বছরের জেলও হয় তবুও রাজি। এতদিন ভদ্র প্রেমিক হয়ে থেকেছি, আজ না হয় একটু দুষ্টুমি করি। নেহা অবাক হয়ে যায়, কি বলবে সে বুঝতে পারছে না। দুজনের চোখে চোখ আটকে রইল। আবিরের ভেতরে ঠান্ডা মাথার খেলা চলছে, কারণ যত দেরি হবে তত ফাইল কপি শেষ হয়ে যাবে নির্ধারিত সময়ের আগে। সে নিশ্চিত নেহা বের হবে না, কারণ তার শরীরে এখন কোনো পোশাক নেই। এই অবস্থায় বেরিয়ে আসা অসম্ভব। কিন্তু দরজাটা ধীরে ধীরে খুলে গেল। প্রথমে বের হলো নেহার ভেজা পা, তারপর ধীরে ধীরে শরীরের অন্য অংশ। আবির স্তব্ধ হয়ে গেল, চোখে যেন ঝলসে উঠল অপ্রস্তুত দৃশ্য। আবিরের সারা শরীরে একসাথে শক খেলো। নেহা এগিয়ে এলো ধীরে ধীরে, তার ভেজা শরীর থেকে গড়িয়ে পানি পড়ার ফোঁটা মেঝেতে পড়ে। একেবারে আবিরের পেছনে এসে দাঁড়ালো সে। আবির চোখ সরিয়ে নিয়েছে। নেহা তারপর কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, আমি পুলিশ ডেকে ধরিয়ে দেব। এই বীর পুরুষ, তাকাও আমার দিকে। আবিরের সারা শরীর কেঁপে উঠল, গলা শুকিয়ে এলো। কোনো মতে জড়ানো কণ্ঠে বলল, সরি, আমি পারবো না। নেহা হাসতে শুরু করে। আবির চোখ বন্ধ করে নিয়েছে। নেহার হাসি শোনা যাচ্ছে। সে বলে, তোমার দৌড় আমি জানি। আমি ভাবিনি তুমি সত্যি বের হয়ে আসবে। নেহা আবিরের হাত থেকে তোয়ালেটা নিল, তারপর গভীর দৃষ্টি মেলে তাকালো তার দিকে। শোনো, মেয়েরা যখন কাউকে ভালোবাসে তখন তার জন্য সব কিছু করতে পারে, সব অন্যায় আবদারও মেনে নেয়, বুঝলে? আবির মাথা নেড়ে বলে। আর কোনো শব্দ বের হলো না তার গলা থেকে। নেহা আবার বাথরুমের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ঘরটা আবার নিস্তব্ধতায় ভরে গেল। কেবল আবির দাঁড়িয়ে আছে স্তব্ধ হয়ে। তার বুকের ভেতর ঝড় বইছে। এই মেয়ে এমন করে কেন? নেহার আচরণে যেন প্রমাণ করে আবিরকে সে খুব বেশি ভালোবাসে। কিন্তু তুষির কথা, এই মুহূর্তে নেহার ঘটনা আবিরের সব ধারণা পাল্টে দিয়েছে। মনে হচ্ছে নেহা সত্যিই তাকে ভালোবাসে, এত ভালোবাসে যে নিজের সীমারেখাও অতিক্রম করেছে। একবার মনে হলো পেনড্রাইভ খুলে ফেলবে, সব প্রমাণ বাদ। নেহার প্রতি অবিশ্বাস যেন না জন্মায়। কিন্তু আরেকটা মন বলল, না, যা শুরু করেছো শেষ করো, সত্যিটা জানতেই হবে। আবির ল্যাপটপ আবার মেলে দেখল। তখনও তার সামনে ল্যাপটপ স্ক্রিনে ফাইল কপির প্রোগ্রেস বার ধীরে ধীরে এগোচ্ছে। প্রতিটি সেকেন্ড যেন 100 বছর লম্বা। তার মাথায় তখন হাজারো প্রশ্ন ঘুরছে। নেহা কি আসলেই? ঠিক তখনই ভেতর থেকে আবার নেহার কণ্ঠ শোনা গেল, আবির, হুম। তুমি আমাকে ভয় পাও তাই না? প্রশ্নটা যেন সরাসরি বুকের ভেতর ঢুকে গেল আবিরের। আবির কিছুক্ষণ চুপ করে রইল, তারপর আস্তে বলল, আমি তোমাকে ভয় পাই না, আমি ভয় পাই তোমাকে হারাতে। ভেতর থেকে কোনো উত্তর আসেনি, শুধু নিস্তব্ধতা ভর করে। নেহাও যেন কথা খুঁজে পায় না আবিরের এমন জবাবে। ওদিকে প্রোগ্রেস বার শেষের দিকে এগিয়ে যাচ্ছে। আবিরের শ্বাস ভারী হয়ে উঠেছে। একদিকে অপরাধবোধ, অন্যদিকে নেহার অদ্ভুত আচরণ। অবশেষে ফাইল কপি শেষ হলো। স্ক্রিনে দেখালো কমপ্লিটেড।
আবির দ্রুত পেনড্রাইভ বের করে নিল। বুকের ভেতরে চাপা স্বস্তি অনুভব করে, কিন্তু সেই স্বস্তির ভেতরেও এক অদ্ভুত অপরাধবোধ গিলে খেল তাকে। সে জানে আজকের এই রাত তার জীবন পাল্টে দেবে। প্রেম আর বিশ্বাস, অপরাধ আর সত্য, সবকিছুর মাঝখানে দাঁড়িয়ে আছে সে। ল্যাপটপটা আগের মতো করে আবির জানালার কাছে এসে দাঁড়ায়। নেহা আবার দরজা খুলে বের হলো। এবার শরীরে জড়ানো তোয়ালে, ভেজা চুল গড়িয়ে পড়ছে কাঁধে, চোখে অদ্ভুত মিশ্র দৃষ্টি, যেটাতে আছে ভালোবাসা, অভিমান আর রহস্যের আজ। সে চুপচাপ তাকিয়ে রইল আবিরের দিকে। দুজনের চোখে চোখ মিলল। এক মুহূর্তের জন্য মনে হলো পৃথিবী থমকে গেছে। নেহা এগিয়ে আসে, আবিরকে জড়িয়ে ধরে। আবির চুপচাপ দাঁড়িয়ে থাকে। নিহার ভেজা চুলে আবিরের টি শার্ট ভিজতে শুরু করেছে। কিছু সময় এভাবে থাকে দুজন। এরপর নেহা নিজের ড্রেস পরে নিয়ে বিছানায় বসলো। কি ভাবছো আবির? আজকাল তুমি অনেক বেশি ভাবনাতে ডুবে থাকো। নেহা, আমাকে তুমি কতটুকু চেনো? এটা আবার কেমন প্রশ্ন? তোমার সব কিছু আমি জানি, চিনি। বলো, কি জানতে চাও? আসলে মাঝে মাঝে মনে হয় আমার মতো সাধারণ মানুষকে তুমি কিভাবে ভালোবাসতে পারলে, যেখানে তোমার জন্য দেশ বিদেশের প্রিন্সরা পাগল। এইভাবে বলছো কেন? ভালোবাসা কি প্ল্যান করে হয়? এটা যে কারোর প্রতি তৈরি হয়। ও আচ্ছা, তা ঠিক বলেছ। আচ্ছা, তুমি নো মার্সি গ্যাংয়ের সাথে জড়িত নও তো? এই গ্যাংয়ের নাম শুনতেই নিহার বুকটা কেঁপে উঠল। আবির হঠাৎ এ প্রশ্ন কেন করলো? তুমি জানো তাদের? না, সেদিন সাউন্ডের থেকে আমাদেরকে বাঁচাতে এসেছিল, ওদের বিষয়ে পড়েছিলাম। ও, তাহলে সত্য বলতে ওদেরকে আমি জানি না, কিন্তু ওরা আমাকে হেল্প করে। কেন করে জানি না। ও, হয়তো তাদের লিডারও তোমাকে পছন্দ করে। দেখছো, বললাম না, আমার মতো সাধারণ কোনো ছেলের প্রেমে পড়ে তুমি ওদের কষ্ট দিয়েছো। উফ, তুমি না একটা ফাজিল। শোনো, আজ যাই, কালকে আসবো। নেহা তার ল্যাপটপ ব্যাগ নিয়ে সেখান থেকে চলে যায়। আবির মুচকি হাসে। এমন সময় আবিরের আরেকটা ফোন বেজে ওঠে। স্ক্রিনে তাকিয়ে দেখে নাফিজের নাম্বার। হ্যাঁ বলো। স্যার, মাইন্ড গেম অনেকটা ক্লিয়ার। যা বলছেন খোঁজ নিয়েছি, তো সেই রিধির বন্ধু, খুবই ক্লোজ ফ্রেন্ড ছিল। আর রিধি স্কলারশিপ এমনি এমনি পায়নি, তাকে দেওয়া হয়েছিল। এমনকি তার পুরো ফ্যামিলি খরচ দেওয়া হয়েছে, আর যে দিয়েছে সে হলো নেহা। আর কিছু? আসলে সাদিক বলে কেউ নেই। স্নাইপার কিলারকে খুঁজে বের করেছি, সে মরেনি, এনকাউন্টার হয়নি। বাহ, তাহলে তুমি না, মাসুমকে পাঠাও ওর কাছে। এবার খেলবো তার মতো করে, দেখি সে কতদূর খেলতে পারে। আবির ফোন কেটে দেয়। বিছানায় একদম নিচ থেকে সিগারেটের প্যাকেট থেকে সিগারেট বের করলো। নিজের ল্যাপটপে ওর পেনড্রাইভ ঢুকিয়ে অন করে জানালার কাছে আসে। কাচের জানালার কাজ সরিয়ে এসে সিগারেটে আগুন জ্বালায়। এক মনে টানতে থাকে আর মুচকি হাসে।